ক্লাস কি শেষ হয়ে গিয়েছে? হ্যালো? 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 ক্লাস কি শেষ হয়ে গিয়েছে আর ব্রেকে আছে? অ্যাকাউন্টিং ক্লাস মাত্র শেষ হয়েছে। লয়ের ক্লাস তো শুরু হবে, তাই না এখন? হ্যাঁ, মাত্র ক্লাস শুরু হয়েছে। সালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম স্যার, কেমন আছেন স্যার? জি, আছি ভালো, আলহামদুলিল্লাহ। এটা বোঝা যাচ্ছে যে আমরা অনেক পড়াশোনার ব্যাপারে সিরিয়াস। বছর শেষ ও 31 আমরা পড়াশোনা নিয়ে আছি, দ্যাট মিনস আমরা তাড়াতাড়ি পাশ করবো, তাই না স্যার? স্যার, জি স্যার। হ্যাঁ। জি স্যার, ইনশাআল্লাহ দোয়া করবেন স্যার। এই যে আমাদের এই পরিশ্রম কষ্ট আল্লাহ নিশ্চয়ই আমাদের উত্তম প্রতিদান দিবেন, তাই তো? ইনশাআল্লাহ। অবশ্যই স্যার। ওকে, তো আমরা একটু ওয়েট করি, মনে হয় পার্টিসিপেন্ট এখনো জয়েন করে নাই না? একটু 5টা মিনিট ওয়েট করি নাকি? হ্যাঁ স্যার, মাত্র স্যার একটা ক্লাস শেষ হলো তো স্যার, একবার 9টায়, এর জন্য একটু 5টা মিনিট ওয়েট করে সবাই, একটু আসতে সময় এক- লাগবে তো। একটু স্ক্রিনটা দেখে একটু আমাকে কি বলবেন যে আমরা লাস্ট ক্লাস কোথায় শেষ করেছিলাম? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, স্যার দেখা যাচ্ছে। এইখান থেকে আজকে শুরু করবেন বলছিলেন। জি, থ্যাংক ইউ। তাহলে এখান আমরা থেকে তো পাঁচটা স্যার মিনিট শুরু পরে করা। শুরু করবো। 5 মিনিটস পরে শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে স্যার, ওকে স্যার। ওকে স্যার, ইনশাআল্লাহ স্যার। স্যার, একটা প্রশ্ন ছিল।
কেউ একজন একটা কোশ্চেন করতে চেয়েছিলেন। জি স্যার, ওই যে আপনাদের প্রতিষ্ঠান থেকে যে ভ্যাট ট্যাক্সের কোর্সটা করানো হয় স্যার, 10 দিন জি ব্যাপী। জি। এটা তো জানুয়ারির 1 তারিখ থেকে সম্ভবত শুরু হচ্ছে। তো ভ্যাটেরটা, হ্যাঁ রাইট, সবগুলাই আমাদের এখানে সার্টিফিকেট লেভেলের 3টা সাবজেক্ট এবার আমরা শুরু করেছি। কালকে অ্যাকাউন্টিং ক্লাস শুরু হবে। অ্যাকাউন্টিং আছে, প্রিন্সিপাল ট্যাক্সেশন আছে, আর হচ্ছে কি আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন, এই 3টা সার্টিফিকেট লেভেলের। আর এর বাইরে হচ্ছে ভ্যাট প্র্যাকটিক্যাল A to Z আলাদা একটা কোর্স আছে। এই 4টা কোর্স আমাদের 1 তারিখ থেকে শুরু হবে। এর মধ্যে কালকে অ্যাকাউন্টিং, তারপরে রবিবার থেকে হবে আপনার একটা হচ্ছে গিয়ে ভ্যাট, আর শুক্রবার থেকে হবে ট্যাক্স, এবং শনিবার থেকে MI। স্যার এই বিষয়ে মানে আমার একটা কথা ছিল, মানে একটা প্রশ্ন ছিল। স্যার আমাদের তো এই যে আমাদের এই ক্লাসগুলিও তো 7টা থেকে শুরু হয় স্যার। তো স্যার মানে জি, ওগুলো কিভাবে, কোন টাইমে, মানে একই টাইম হয়ে যাবে না, কিভাবে ম্যানেজ করবো স্যার ওটা? এইটা আসলে এটা তো আলাদা একটা কোর্স পরীক্ষার জন্য। আর যার যেটা প্রয়োজন সে সেটা করবে, এটার জন্য তো আমি আসলে এভাবে বলতে পারবো না, বলাটা সঠিক হবে না, তাই না? স্যার এটা কি পসিবল, মানে ক্লাসগুলো যদি রেকর্ড থাকে তাহলে আমি আমার টাইম মতো মানে না, লাইভ আমরা ক্লাস। আমরা কখনোই আমাদের এই ট্রেনিং একাডেমি থেকে তো গত 5-7 বছর ট্রেনিং করেছে, আমরা কখনোই কোনো রেকর্ডেড ট্রেনিং আমরা রাখি না, কারণ এটা হলে ওই ট্রেনিং এর কোয়ালিটি অনেক ডিটেরিয়রেট করে, ঠিক আছে? অনেকেই জাস্ট নামমাত্রে জয়েন করে, কিন্তু আমরা এগুলো করি না, হ্যাঁ। আমরা চাই যে যারা জয়েন করবেন তারা এখান থেকে ওই প্রিপেয়ার্ড হয়ে শিখেই বের হবেন, ঠিক আছে? সেই জন্য আমরা ওগুলো করি না।
অনেক না জায়গায় আছে রেকর্ডিং করে, জি স্যার, আমরা এটা সেটা করি না। বুঝছি, কিন্তু স্যার তাহলে ওই দিকে হলে এদিকেও দুটো একসাথে হয়ে যাবে তো স্যার, এই জন্য জিজ্ঞেস করছি। সেটা বুঝতে পেরেছি। এখন মনে করেন পৃথিবীতে তো প্যারালালি অনেক কাজ চলবে, অনেক কাজ হবে। এখন আপনার তিনটা দাওয়াত আসছে একই দিনে একই টাইমে, আপনি কোনটায় যাবেন এটা আপনি চয়েস করবেন, আপনি সিদ্ধান্ত নেবেন। বুঝতে পারছি স্যার? জি স্যার। স্যার অ্যাকাউন্টিংটা কি একটা সপ্তাহে 2 দিন ক্লাস হয় দুই স্যার? দিন, হ্যাঁ। একদিন হচ্ছে গিয়ে বুধবার হবে, মানে কালকে কি বার, বুধবার না? জি স্যার। বুধবার হবে, আর হচ্ছে শুক্রবার হবে। শুক্রবার হচ্ছে 4টায়। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার আমাদের এক্সামে মানে যে মডিউলে আমাদের এক্সাম হয় এমসিকিউ, তো মানে আপনাদের যে হচ্ছে কোর্সটা আছে স্যার অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এখানে কি এমসিকিউটার উপর ফোকাস করা হয়? মানে আমাদের কি ওইভাবে ট্রেন আপ করা হবে যে যাতে আমরা এটাতে জি, মানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমন ভাবে পড়াবো যেখান থেকে কোশ্চেন আসুক, যেই প্যাটার্নে আসুক আপনি সব আনসার করতে পারবেন, কারণ আপনি সব বুঝবেন, জানবেন। এটা যেভাবেই শূন্যস্থান পূরণ দিক, শর্ট কোশ্চেন দিক, ট্রু ফলস দিক, যেভাবেই দিক আপনি আনসার করতে পারবেন যদি আপনি এটা জানেন। ওকে, আপনাকে ওইভাবেই তৈরি করা হবে। স্যার ক্লাস মানে কয়টা ক্লাস হবে টোটাল একটা এটা তো সাবজেক্টে? একটা সাবজেক্ট তো মিনিমাম 15 ক্লাস লাগবে। আমাদের টার্গেট হচ্ছে, আমরা গতবার যেটা করেছিলাম পরীক্ষার আগে খুব আর্লি করতে হয়েছিল, 1 মাসের মধ্যে করতে হয়েছে। আমরা এত রাশ যেতে চাই না, আমরা এই জন্য সপ্তাহে 2টা ক্লাস রেখেছি। এবং পরীক্ষার আগ পর্যন্ত আশা করি 15 থেকে 17টা ক্লাস আমরা পাবো, এটা আশা করছি আর কি। ওকে স্যার, মানে আর এই জন্য স্যার এবার এনরোল টাইম করার জন্য নিয়েই, কি? স্টার্ট করা আর কি। যদিও আরো একটু আগে শুরু করার ইচ্ছা ছিল, স্টুডেন্টদের রিকোয়েস্টে এটা রেজিস্ট্রেশনের টাইমটা পিছানো লাগছিল আর কি। স্যার এনরোলমেন্টের জন্য ওখানে কি গুগল ফর্মে সবকিছু সাবমিট করে দেন, ওখান থেকে আমাকে ইমেল আসবে এরকম কিছু? জি জি, ওইখানে যেটা করতে হয়, বিকাশে, বিকাশ মার্চেন্টে আপনি পেমেন্টটা করার পরে গুগল ফর্ম আছে, ওইটা ফিল আপ করে দিলে সেখান থেকে আপনাকে ইমেইল করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিবে। ওকে স্যার, বুঝতে পারছি স্যার, আজকে থ্যাংক ইউ। আমাদের চারটা কোর্সেরই সব 4টা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়ে গেছে, সবাইকে ইমেল করা হয়েছে। এবং তাদের, এবং আগামীকালকে যে ক্লাস সেটার জন্য নোটিশও দিয়ে দিয়েছি। অন্যান্য ক্লাসগুলো কবে কখন হবে সেটারও আমরা শিডিউলটা জানিয়ে দিয়েছি প্রত্যেকটা গ্রুপে আর কি। যাই স্যার হোক, এটা আজ পার্সোনাল। আজকেও করা যাবে না স্যার এনরোলটা? করা যাবে, এটা হচ্ছে মানে স্পেশাল রিকোয়েস্ট। আমরা আসলে গতকালকে ক্লোজ করে দিয়েছি, হ্যাঁ, অলরেডি আমাদের সব ডান। যেহেতু ক্লাস আজকে শুরু করি না, আজকে শুরু করার কথা ছিল, আমরা আগামীকালকে থেকে করব, সেহেতু এই আপনি এইটুকু সময় পাচ্ছেন আর কি, এটা এক্সট্রা। মানে স্যার আজকে করতে পারবো তাই না স্যার? রাইট। আচ্ছা, তো আমরা কি, আমাদের পার্টিসিপেন্ট কি ম্যাক্সিমাম এখনো তো মনে জয়েন করে না, আমরা কি ক্লাস শুরু করে দিব? অনেক টাইম হয়ে গেছে তো, হ্যাঁ, করে শুরু দেওয়া করে উচিত হবে দিতে না স্যার? পারেন এখন, স্যার। বেশি জি, লোক জয়েন করেছে। ওকে। জি স্যার, শুরু। ইয়েস স্যার। কনসিডারেশন বলতে কি বোঝায় আমরা তো জানি না, গত ক্লাসে বুঝতে পেরেছি না স্যার? কনসিডারেশন বলতে কি বোঝায়? যে একজন আরেকজনের সাথে কোনো একটা কন্ট্রাক্টে যাবে বা এগ্রিমেন্টে যাবে, যেখানে সে কোনো কিছু, কোনো কাজ করবে বা কোনো কাজ করা থেকে বিরত থাকবে, এটার জন্য সে কোনো একটা এগ্রিমেন্টে যাবে। বিনিময়ে সে যে জিনিসটা পাবে সেটাকে কি বলবো আমরা? কনসিডারেশন বলবো, তাই না? কনসিডারেশন। এই যে অ্যাট দ্য ডিজায়ার অফ প্রমিজর, প্রমিজরের ইচ্ছায় প্রমিজি কি করবে? কোনো কাজ করা অথবা না করা থেকে, বা করা অথবা করা থেকে বিরত থাকার জন্য যদি সে কি করবে, এগ্রি করবে, এবং বিনিময়ে সে কি পাবে? কনসিডারেশন পাবে। রাইট? এগুলো আমরা গত ক্লাসেই ডিটেলস বলেছিলাম। আর কনসিডারেশন হলেই হবে না, সেটা লফুল হইতে হবে স্যার? লফুল হইতে হবে। লফুল হতে হবে রাইট, স্যার। আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়ে শিখেছিলাম, তাই না? তো এখানে দেখেন, জি স্যার। আমাদের খেয়াল রাখতে হবে যে যা যা বলছি এগুলো বুঝার জিনিসগুলো বুঝতে হবে, প্লাস যেই যেই জায়গায় গুলো হাইলাইট করা থাকে সেগুলো একটু বেশি ফোকাস দিতে হবে পরীক্ষায়। ওইগুলো একটু রিভিশনের সময় এগুলো ফোকাস দিলে হবে কি, পরীক্ষায় আনসার করাটা সহজ হবে। ওকে, দ্য কনসিডারেশন অর অবজেক্ট অফ অ্যান এগ্রিমেন্ট ইজ লফুল আনলেস, তাহলে একটা কন্ট্রাক্টের
বা এগ্রিমেন্টের যে কনসিডারেশন সেটা লফুল তখনই বলা হবে যদি না, যদি না এটা আইন দ্বারা কি থাকে, নিষেধ করা থাকে, অথবা এটা কার কিন্তু সাউন্ড আসে, একটু কাইন্ডলি কি মিউট করবেন? তো হচ্ছে এটা কোনো আইন দ্বারা এটাকে কি করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, অথবা এটা পারমিটেড না, হয় নিষিদ্ধ করেছে অথবা পারমিটেড না, অথবা এমন কোনো কাজ যেটার কারণে অন্যজন কি হয়, ক্ষতিগ্রস্ত হয়, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি যদি হয়, এরকম কোনো কিছু হয়, তাহলে এই যে দেখেন ডিফিট দ্য প্রভিশন অফ এনি ল, ল এর কোন ধারাকে কি করে, বাধাগ্রস্ত করে, অথবা ফ্রডুলেন্ট যদি হয়, কোনো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয়, অথবা কারো কোনো প্রপার্টি, কোনো পার্সন বা তার প্রপার্টির যদি কোনো ক্ষতি সাধন করার মতো কোনো কাজ হয়, অথবা ইমোরাল কোনো অ্যাক্টিভিটিস হয় যেটা পাবলিক পলিসির এগেনস্টে, যেটা কি পাবলিক পলিসির এগেনস্টে, জনস্বার্থের বিপরীত, তাহলে এই ধরনের কোনো কাজ, কোনো জিনিস যদি আপনার কনসিডারেশন আওতায় না পড়ে তাহলে সেটা লফুল, আর যদি এগুলোর মধ্যে পড়ে তাহলে সেটাকে কি বলবো আমরা, আনলফুল বলবো, তাই না? আর যদি কোনো কনসিডারেশন আনলফুল হয় তাহলে সেই কন্ট্রাক্টটা বা এগ্রিমেন্টটা কি হবে, ভয়েড হবে, রাইট? আনলফুল হইলে সেটা তো এগ্রিমেন্ট থেকে কন্ট্রাক্টেই যাবে না, তাই না? জি স্যার। এইটুকু বুঝতে পারলে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, তাহলে পরীক্ষা যদি আসে যে কনসিডারেশন কে কখন আনলফুল বলা যাবে, হুম, তখন আমরা দেখবো যে ওই অপশনগুলো দিবে, সেখানে দেখবো যে ফরবিডেন বাই ল, হ্যাঁ, ল কে কি করে, ডিফিট করে এমন কোন, লয়ের কোনো প্রভিশনকে ডিফিট করে এমন কোনো কাজ, অথবা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি, অথবা কোনো ব্যক্তি বা তার কোনো ব্যক্তির প্রপার্টিকে কি করে, ইনজুরি মানে ক্ষতিগ্রস্ত করে এরকম, অথবা কোনো কোর্ট যদি এরকম কোর্টের কোনো আহ, রায়কে ক্ষতিগ্রস্ত করে, অথবা এটা যদি অনৈতিক হয়, ইমোরাল হয়, অথবা পাবলিক পলিসির এগেনস্টে হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? যেমন ধূমপান করা, আনলফুল এটা কি, কনসিডারেশন। ধূমপান করা এটা হচ্ছে পাবলিক পলিসির এগেনস্টে, রাইট? জি স্যার। তারপর আপনি কি করলেন, ঘুষ নিলেন, এটা কি হবে, মোরাল না ইমোরাল? ইমোরাল স্যার। ইমোরাল ইমোরাল। স্যার। এরপর আপনি মনে করেন আরেকজনকে হায়ার করলেন যে তোমাকে আমি এই টাকা দিব, তুমি তাকে শুট করবা, গুলি করে মেরে দিবা, তাহলে এই যে কোনো ওই ব্যক্তিকে আপনি হার্ম করার জন্য কি করেছেন বা ইনজুর করার জন্য আপনি কনসিডারেশন দিচ্ছেন, তাহলে সেটা কি হবে, আনলফুল, রাইট? এবং আনলফুল যদি কোনো কনসিডারেশন থাকে তাহলে সেই এগ্রিমেন্টটাকে আমরা কি বলবো, কি এগ্রিমেন্ট বলবো, ভয়েড এগ্রিমেন্ট, রাইট? বাতিল এগ্রিমেন্ট, সেটা কোন রকম এগ্রিমেন্ট হবে না, আনলফুল অবজেক্ট ইয়ে থাকলে, কন্ডিশন থাকলে সেটাকে আমরা ভয়েড এগ্রিমেন্ট বলবো। এগ্রিমেন্টস ভয়েড ইফ কনসিডারেশন এন্ড অবজেক্টস আনলফুল ইন পার্ট, এটা কতদিন এক্সাম্পল দিয়েছিলাম, যদি কোনো একটা এগ্রিমেন্টের মধ্যে আপনি যে কনসিডারেশনটা দিচ্ছেন এটা হয়তো দুই তিনটা কনসিডারেশন আছে, এর মধ্যে একটা কনসিডারেশন আপনার কি আনলফুল, বাকি দুইটা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, যদি এটাকে সেপারেটলি কনসিডার করা যায়, তাহলে ওই যে সিঙ্গেল যেই কনসিডারেশনটা আনলফুল সেটা বাদ দিয়ে বাকি কাজগুলো আপনি কন্টিনিউ করতে পারবেন। দেখ কিরকম, আপনার একটা অফিস স্পেস ভাড়া দিয়েছেন, সেই অফিস স্পেসের মধ্যে দুইটা পার্ট আছে, পার্ট এ পার্ট বি। পার্ট এর মধ্যে মনে করেন যে ওই ইউনিটের মধ্যে আপনি একদম লফুল বিজনেস করেন, পার্ট বি তে আপনি ক্যাসিনো দিয়েছেন, তাহলে এখন যদি এই এগ্রিমেন্টটাকে কন্টিনিউ করতে হয় সেক্ষেত্রে আপনি চাইলে কি, যেহেতু পার্ট দুইটা আলাদা আলাদা ইউনিট, তাহলে যে ইউনিটটা আনলফুল সেই ইউনিটটার অপারেশন বন্ধ রেখে কি যেটা লফুল সেই ইউনিটটা চালাতে পারবেন না স্যার?
জি স্যার। তাহলে মনে করেন একটা এক ইউনিট ফ্ল্যাট, একই ফ্লোরে দুইটা মনে করেন ফ্ল্যাট, একটা ফ্ল্যাটে হচ্ছে আপনি লফুল বিজনেস করেন, আরেকটা হচ্ছে আপনি ক্যাসিনো দিয়েছেন। তাহলে আপনি এখন যেহেতু এটা আনলফুল, তাহলে সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ওই যে ক্যাসিনো যেই ফ্ল্যাটটাতে আছে সেই অপারেশনটুকু বন্ধ করে রেখে যেটাতে লফুল বিজনেস করছেন সেটা পরিচালনা করা যাবে কিনা? যাবে। কিন্তু যদি এমন হয় যে এটাকে আলাদা করা যাচ্ছে না একই স্পেসের মধ্যে, এবং অপারেশনটাকে আলাদা করা যাচ্ছে না, ট্রানজাকশনটা এমন ভাবে করছে যে এটা একসাথে কি কম্বাইন্ড, তাহলে সেক্ষেত্রে ওই এগ্রিমেন্টটাকে কি করতে হবে, ভয়েড করে দিতে হবে, তাই না? যদি কনসিডারেশন গুলো বা কোনো অবজেক্টকে আলাদা করে লফুল আনলফুল আলাদা করা যায়, তাহলে লফুল পার্টটুকু কন্টিনিউ করা যাবে, কিন্তু যদি এটাকে সেগ্রিগেট করা না যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তখন ওই আনলফুলের জন্য পুরো কনসিডারেশনটা কি হয়ে যাবে, তখন এগ্রিমেন্টটা আমাকে এটাকে ভয়েড বলে ধরে নিতে হবে। এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন ইন জেনারেল হচ্ছে কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট যদি হয় সেটাকে ভয়েড বলবে, হ্যাঁ। আনলেস, যদি না, দেখেন, তাহলে ইন জেনারেল হচ্ছে কনসিডারেশন ছাড়া কোনো এগ্রিমেন্ট এটা ভয়েড, এটা ইন জেনারেল কথা। আনলেস, যদি না, ইট ইজ ইন রাইটিং, যদি কোনো এগ্রিমেন্ট লিখিত হয় তাহলে সেই ক্ষেত্রে কনসিডারেশন থাকুক বা না থাকুক সেটা কোনো ইস্যুজ না। এখন যদি রেজিস্টার্ড হয়, কি হয়, লিখিত এবং এটা কি যদি রেজিস্টার্ড হয়, তাহলে রিটেন এবং রেজিস্টার্ড, যদি কোনো এগ্রিমেন্ট লিখিত হইলো এবং রেজিস্টার্ড কখন হয়, গভর্নমেন্টের রেকর্ডে এটা রেজিস্ট্রিভুক্ত করা, রাইট, সেটা করলে তাহলে তখন সেই এগ্রিমেন্টটা যদি কোনো ধরনের কনসিডারেশন ছাড়াও এগ্রিমেন্ট করা হয় তাহলে সেটাকে ভয়েড বলা যাবে না, ব্যতিক্রম। তাহলে কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট হতে পারবে কখন, যদি এগ্রিমেন্টটা লিখিত এবং রেজিস্টার্ড হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যদি এটা ইজ এ প্রমিস টু কম্পেনসেট ফর সামথিং ডান, কোনো কিছু করলে সেটার জন্য কি করবে, প্রমিস করছে যে এটার জন্য সে কম্পেনসেট করবে, ওকে। অথবা ইজ এ প্রমিস টু পে এ ডেপ্ট বিয়ার্ড বাই লিমিটেশন। এই ডেপ্ট বিয়ার্ড বাই লিমিটেশন বলতে বোঝায়, মনে করেন আপনার একটা লাইবিলিটি ছিল, কি ছিল, আপনার একটা লাইবিলিটি ছিল, সেই লাইবিলিটিটার পে করার, আপনি একজনের কাছে পাওনা ছিল, ওইটা পে করার কি টাইম পার হয়ে গেছে, এখন এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। মানে এক্সপায়ার্ড হয়ে গেলে তাহলে কি যার কাছ থেকে টাকা পাবেন, মনে করেন আমি ইন্স্যুরেন্সের জন্য আমি ক্লেম করব, যে টাইমের মধ্যে আমার ক্লেম করার কথা আমি ওই টাইমের মধ্যে ক্লেম করি নাই, তাহলে কি আমি ওই পেমেন্টটা পাবো? না স্যার। তাহলে এটা যখন ওই টাইমটা পার হয়ে যাচ্ছে, সময়টা পার হয়ে গেল, তাহলে এটাকে বলে টাইম এক্সপায়ার্ড অথবা টাইম বিয়ার্ড বলে, কি বলে, টাইম বিয়ার্ড বলে। তো কোনো লাইবিলিটি যদি এরকম এই, সময়ের ইয়ের কারণে, টাইমলি না করার কারণে যদি এটা বিয়ার্ড হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই পেমেন্টটা যদি এখন মনে করেন টাইম বিয়ার্ড হয়ে গেছে, এখন ইন্স্যুরেন্স কোম্পানি এটা পেমেন্ট দিবে না, এটাই স্বাভাবিক, রাইট? জি স্যার। কিন্তু কিন্তু যদি ইন্স্যুরেন্স কোম্পানি টাইম বিয়ার্ড হওয়ার পরও এটা পেমেন্ট দেয়, তাহলে সেটা কোনো কনসিডারেশন ছাড়াই যে পেমেন্টটা দিল, এই এইটার জন্য এটা ভয়েড হবে না। কি বুঝতে পারছি কিনা? আপনার তো টাইম বিয়ার্ড হয়ে গেছে, আপনার তো পেমেন্টটা পাবেন না, তাহলে আপনার সাথে তার কোনো আর লেনদেন আছে স্যার? নাই। না স্যার। এখন তারপরও যদি ইন্স্যুরেন্স কোম্পানি দয়া করে আপনাকে পেমেন্টটা দেয়, তখন এই এই লতে এটা আনা যাবে না যে ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্টটা দিল কিন্তু তার বিনিময়ে ইন্স্যুরেন্স কোম্পানি কিছু নিল না। বুঝতে পারছি কিনা? মানে টাইম বিয়ার্ড কোনো যদি ডেপ থাকে সেটার পেমেন্ট যদি কেউ করে, তো সেটার ক্ষেত্রে কনসেশনের বিনিময়ে করে নাই, এটার কারণে এটাকে ওই এগ্রিমেন্টটাকে ভয়েড বলা যাবে না। তাহলে এগুলো ব্যতিক্রম পরীক্ষা আসবে, যে এগ্রিমেন্ট কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট ভয়েড, এক্সেপশন গুলা কি কি, 1 2 3 দিল। এই যে এখানে একটা রাইটিং এন্ড রেজিস্টার, তারপর হচ্ছে কম্পেনসেট যদি করে সামথিং ডান, এটা দেন হচ্ছে টাইম পিরিয়ড হলে, তাহলে এই অপশনগুলো দিল। এরপরে ডি তে বললো যে কোনোটাই না অথবা সবগুলা, তাহলে আনসার কোনটা হবে, ইতে দিলাম সবগুলা, তাহলে আনসার কোনটা হবে, এবিসিডি, সবগুলা। এবিসি, রাইট, জি স্যার। উপরে তিনটা। সো এই এভাবে আপনাকে পরীক্ষার প্রিপারেশন গুলো নিতে হবে, ওকে।
আর আপনাদেরকে তো আমি গত ক্লাসে একটা লিঙ্কের কথা মনে বলেছিলাম। এটা যখন আপনার এটার ওই লিঙ্কে অনেকে করে কি, তার পুরো সিলেবাস কমপ্লিট করে দেন ওইখানে গিয়ে বসে। এটা একটা প্রসেস, কিন্তু সবচেয়ে ভালো প্রসেস হলো আপনি যে চ্যাপ্টার পড়লেন ওই চ্যাপ্টারটা আপনি পরীক্ষা নিজে প্র্যাকটিস করলেন, পরীক্ষা দিন, তাহলে বুঝতে পারেন যে এই চ্যাপ্টারে কোথায় আপনার পড়াশোনার গ্যাপ আছে। কি বুঝতে পারছি? যে চ্যাপ্টার ওয়াইজ যদি পরীক্ষা দেন, ওই যে আপনার লিঙ্ক দিলাম ওদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন। ওদের হয়তো কোনো নাম্বার টাম্বার দিয়ে আমি যাই না, আমি ওখানে কখনো, আপনি এরা দেখতে পারেন। হ্যাঁ, পড়াশোনার যে চ্যাপ্টার হচ্ছে সেই চ্যাপ্টারটা আপনারা পরীক্ষা ওইখানে প্র্যাকটিস করতে পারেন, পরীক্ষা দেন, তাহলে আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। জি স্যার। ওকে, আপনাদেরকে কি আমার ওই পুলিশের এসআই স্টুডেন্টের কথা বলেছিলাম, সাব ইন্সপেক্টরের? জি স্যার, গত ক্লাসে বলেছিলেন। এই ভদ্রলোক গতকালকে আসছিল আমার অফিসে। এখন সে তো আসছে, ভালো করবে আলহামদুলিল্লাহ। এবং সে এখন আজকে আবার করলো কি, আপনার ওই যে আমাদের যে ট্রেনিং গুলো সেখানেও জয়েন করেছে। আচ্ছা, এই এক্সেপশন আমরা উপরে পড়ছি না যে কি কি হইলে ব্যতিক্রম, উপরে পড়ছি না স্যার ব্যতিক্রম গুলা? এটার আর একটু ইলাবোরেট অপশন হচ্ছে এখানে। যেমন এক্সেপশন গুলা কি কি, নর্মালি তো আমরা জানি যে কনসিডারেশন ছাড়া এগ্রিমেন্ট কি হবে, ভয়েড হবে। তবে এক্সেপশন গুলা কি আর একটু ডিটেলস দিয়েছে যে ন্যাচারাল লাভ এন্ড এফেকশন যদি থাকে সেটার ক্ষেত্রে কি হবে, সেই ধরনের এগ্রিমেন্ট ভ্যালিড হবে। কনসেশন না থাকলে, মনে করেন বাবা ছেলেকে বা হাজব্যান্ড ওয়াইফকে কোনো কিছু দিল, সেটার জন্য কি আপনার তার বিনিময়ে বাবা কিছু নিতে হবে ছেলের কাছ থেকে, বা হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে কিছু নিতে হবে স্যার? না স্যার। সেইটা বলছে যে ন্যাচারাল লাভ এন্ড এফেকশন। এখন আপনাকে এমন একটা এক্সাম্পল দিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে 5 বছর আগে ডিভোর্স হয়েছে, তাই এরপরে বলছে যে 5 বছর পরে গিয়ে হাজব্যান্ড ওয়াইফকে এই জমিটা লিখে দিয়েছে। তাহলে তখন কি এটাকে আসলেই ট্রু লাভ এন্ড এফেকশন বুঝায় ওই টাইমে, 5 বছর পরে ডিভোর্সের? না স্যার, বুঝায় এখানে না, সন্দেহ থাকে স্যার। বুঝায় না, রাইট? তো এগুলা এরকম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে টেস্ট করবে। তো ন্যাচারাল লাভ কি, ন্যাচারাল লাভ এবং অ্যাফেকশনের ক্ষেত্রে আপনার এক্সেপশন, কিন্তু সেক্ষেত্রে কি লাগবে, এগ্রিমেন্টটা কি হইতে হবে, রিটেন হইতে হবে, এবং এটা রেজিস্টার্ড হইতে হবে। আর যদি ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন অন অ্যাকাউন্ট অফ অ্যাফেকশন হয় তাহলে এটা জন্য লাগবে। তাহলে এই এরপর দেখেন পার্টিজ নিয়ার রিলেশন। এখন এমন দেখা গেল যে আপনার দূর সম্পর্কে চাচাতো ভাইকে আপনি দান করছেন, মানে জমি লিখে দিচ্ছেন, তাহলে এটা কি লাভ এন্ড অ্যাফেকশন বলা যাবে? লাভ এন্ড অ্যাফেকশন হচ্ছে ফার্স্ট ব্লাড অথবা ছেলে মেয়ে, এর মধ্যে কারা কারা পড়ে, ফার্স্ট ব্লাডের মধ্যে ছেলে মেয়ে, ভাই বোন, মা বাবা, তাই তো? স্যার, আর এটা এই কি ব্লাড রিলেশন হতে হবে স্যার? কথাটা শেষ করছি তো স্যার, হুট করে কথা বললে তো সমস্যা। আমি ওকে স্যার। বলছিলাম যে প্রথম হচ্ছে যে ফার্স্ট ব্লাড, ফার্স্ট ব্লাডের মধ্যে কারা আছেন, বাবা মা, ছেলে মেয়েদের মধ্যে সম্পর্কটা, তার হচ্ছে কি ভাই বোন, এরা। এর বাইরে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। কি বুঝতে পারছি? জি স্যার। হাজব্যান্ড ওয়াইফ তো আর ব্লাড রিলেশন না, রাইট? এটা হচ্ছে নিয়ার রিলেশন। হ্যাঁ, দেন হচ্ছে আপনার ভলান্টারি কনসিডারেশন। এই ভলান্টারি কনসিডারেশন বলতে মনে করেন আপনি যদি কোথাও সমাজ সেবা করার জন্য কোনো কাজ করতে চান, যেমন আপনি বন্যার্তদের মধ্যে কি ত্রাণ নিয়ে গেছেন, তাহলে বিনিময়ে কি কিছু আপনাকে দিতে হবে? না স্যার। ক্লিয়ার? এরকম যেমন আপনি গভর্নমেন্টের কোনো অফিসিয়াল হিসেবে গভর্নমেন্টের ডিউটি করছেন, তাহলে এটার বিনিময়ে কি যেখানে ডিউটি করছেন তাদের কাছ থেকে, আহ, যাদেরকে সার্ভ করছেন তাদের থেকে টাকা নিতে হবে? না স্যার। তারপর আসেন টাইম বিয়ার, তো অলরেডি বললাম যে টাইম এক্সপায়ার্ড হয়ে গেছে ওই ডেপ্টের, কিন্তু তারপরও যদি এটার পেমেন্টটা করে তাহলে সেটা এক্সেপশনের মধ্যে পড়বে, রাইট? আর এটা হলো এজেন্সি। এজেন্সি কোনটা, যেখানে প্রিন্সিপাল এজেন্ট রিলেশন হতে পারে, পার্টনার পার্টনার রিলেশন হতে পারে, এগুলো হচ্ছে এজেন্সিশিপ। তাহলে একজনের কাজের জন্য আরেকজন কি হবে, লায়াবল হবে। তাহলে মনে করেন পার্টনারশিপে 5 জন পার্টনার আছে, একজনের কাজের জন্য আরেকজন লায়াবল হচ্ছে, তাহলে এখানে কি এক পার্টনার আরেক পার্টনারকে কি কোনো কনসিডারেশন দিচ্ছে? দিচ্ছে না, রাইট? তাহলে এইটা এইটা তাহলে কনসিডারেশন যেহেতু দিচ্ছে না, তারপর এটা এগ্রিমেন্ট কেন হবে? কারণ হচ্ছে এটা এজেন্সিশিপের মধ্যে পড়ছে। কিসের মধ্যে পড়ছে? এজেন্সি রিলেশনের মধ্যে পড়ছে।
আর কমপ্লিট গিফট। আপনি যদি কাউকে গিফট হিসেবে কিছু দেন তাহলে সেটা কি হবে? মনে করেন আপনি কোথাও একটা ডোনেশন করলেন, কোনো মসজিদ মাদ্রাসায় কোথাও ডোনেশন করলেন, গিফট হিসেবে দিলেন, অথবা কোনো বিয়ের প্রোগ্রামে গেছেন, আপনি একটা গিফট নিয়ে গেছেন, বিনিময়ে কি তারা কিছু আপনাকে দিবে, তারপর আপনি গিফট দিবেন নাকি? তাহলে এই 5টা আইটেম হচ্ছে আমাদের এক্সেপশন আছে কনসিডারেশনের, এগুলো পড়তে হবে, এগুলো পরীক্ষা আসে। ওকে স্যার, এখানে বলছে যে কনসিডারেশনটা মানে এডিকুয়েট হয় না, ইনএডিকুয়েট, এই জন্য এটাকে এগ্রিমেন্টটা ভয়েড বলা যাবে না। কনসিডারেশন কম বেশি হইতে পারে। এখন এটা এমন যদি শুধুমাত্র দেখতে হবে যে কনসিডারেশনটা আপনি বলছেন যে না এটা তো এত কম, এটা হইতে পারে না, ইনএডিকুয়েট বললেন, এটার জন্য এগ্রিমেন্টটা ভয়েড, এটা বলা যাবে না। এটার ক্ষেত্রে চেক করতে হবে যে আসলে যে এই কনসেন্টটা বা সম্মতিটা হয়েছে এটা ফ্রিলি দিয়েছে কিনা। কিভাবে দিয়েছে কিনা? ফ্রিলি দিয়েছে কিনা। এখন মনে করেন আপনার মাথায় বন্দুক পিস্তল ঠেকায় যদি জমিটা নামমাত্র মূল্যে লিখে নিয়ে যায় এবং ভ্যালুটা কম, তাহলে সেক্ষেত্রে হবে কি, ইনএডুকেট হইলেই যে এটা আপনার কি বলে এটা ভয়েড হবে এরকম না। যেমন গভর্নমেন্ট কি করে অনেক সময় 5 টাকা 10 টাকা দিয়ে 10 কাঠা জায়গা বিভিন্ন মানুষকে দেয় না, দেয় কিনা স্যার? জি স্যার। তাহলে এখন কি এটাকে আমরা ওই এগ্রিমেন্টটাকে ভয়েড বলতে পারবো? না স্যার। পারবো না। তবে এটা কোর্ট যাচাই করবে যে এই ইনএডুকেট যে হয়েছে এটা ভয়েডের, যে যদি কোনো এখানে কারো কোনো কি উঠে কোশ্চেন আসে, কোশ্চেন রেজ হয়, তাহলে দেখতে হবে যে সেখানে ওই যে ইনএডুকেট কনসিডারেশন আসছে, কোর্টে যদি এটা যায়, কোর্ট তখন যাচাই করবে যে কনসেন্টটা ফ্রি ছিল কিনা, এখানে কি কোনো কারো প্রেশার ক্রিয়েট করে বা জোরপূর্বক কোনো কনসেন্টটা নেওয়া হয়েছিল কিনা। বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার। ওকে, তাহলে শুধুমাত্র এই নেগেটিভ হইলেই সেটাকে কি বলা যাবে না, ওই ভয়েড বলা যাবে না। এগ্রিমেন্টটাকে ভয়েড বলা যাবে না। তখন সেক্ষেত্রে যাচাই করতে হবে, কোর্ট যাচাই করবে যে এটা ফ্রিলি কি কনসেন্ট দেওয়া হয়েছে কিনা, রাইট, ফ্রি কনসেন্ট হয়েছে কিনা। এখন বলছে কনসিডারেশনের টাইপ কি, প্রেজেন্ট কনসিডারেশন, পাস্ট কনসিডারেশন, ফিউচার। এমন হইতে পারে যে আপনার সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনাকে আগে কেউ কোনো টাকা দিয়েছে, বলছে যে তোমাকে আমি এই যে 10 লাখ টাকা দিলাম আগে, এই 2 বছর আগে, এটার বিনিময়ে তুমি আমাকে এই জমিটা দাও অথবা এটা দাও, তার সাথে আপনি একটা এগ্রিমেন্ট করলেন। তাহলে একটা কনসিডারেশন হয়ে গেল পাস্টের, আরেকটা হলো কি ফিউচার হবে, প্রেজেন্টেরও হইতে পারে, রাইট। তাহলে কনসিডারেশন প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটাই হইতে পারে। কনসিডারেশনের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে, বিধিমালা আছে। কি আছে? কনসিডারেশন হইতে হলে ডিজায়ার রিকোয়েস্ট অফ প্রমিজর, ওই যে যিনি প্রমিস করছেন তার রিকোয়েস্ট। যেমন আমি প্রমিস করছি তোমাকে 1 লাখ টাকা দিব, রিকোয়েস্ট হচ্ছে তুমি আমাকে একটা ল্যাপটপ দিবে, রাইট স্যার? এভাবেই তো প্রথম ক্লাস আমরা দেখেছিলাম নাকি? ইয়েস স্যার। তাহলে আমার রিকোয়েস্ট হচ্ছে আমাকে কি দিবে, ল্যাপটপ দিবে। তাহলে ডিজায়ার থাকতে হবে, কি থাকতে হবে, যিনি প্রমিজর, যিনি কনসিডারেশন দিবেন বলছেন, তার কোনো রিকোয়েস্ট অথবা ডিজায়ার থাকতে হবে, এবং যে কনসিডারেশন সেটা রিয়েল হইতে হবে। এখন আপনাকে যদি একটা ঘোড়ার ডিম দেয়, তাহলে এটা কি রিয়েল হবে স্যার? তাহলে কনসিডারেশন যেটা বলবে সেটা বাস্তবে থাকতে হবে। এটা ওই যেটার এক্সিস্টেন্স নাই এরকম কোনো কিছু কি হবে না, আপনার কনসিডারেশনের মধ্যে পড়বে না। যেমন ওই যে একটু আগে উপরে বলছিলাম যে গভর্নমেন্টের ডিউটি করতে গেছে, এই যে গভর্নমেন্ট ডিউটি ইজ নট এ কনসিডারেশন, গভর্নমেন্ট ডিউটি ইজ নট এ, এই যে পাবলিক ডিউটি, এটা কি হবে না, কনসিডারেশনের মধ্যে পড়বে না। কনসিডারেশন নিড নট বি এডুকেট, একটু আগে শিখলাম, এটা এডুকেট হইতে হবে, নট নেসেসারি। তবে এটা কোর্ট যাচাই করবে যদি কোনো ধরনের ডিসপুট আসে যে এটা ফ্রি কনসেন্ট হয়েছে কিনা, রাইট। দ্য কনসিডারেশন মাস্ট নট বি ইলিগেল, ইমোরাল অথবা অপোজ টু পাবলিক পলিসি। এগুলো উপরে পড়ছি, এই একই জিনিস বারবার ঘুরে ঘুরে আসতেছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। তারপরে ইট মে মুভ ফ্রম প্রমিজি অর আদার্স। তাহলে এখন মনে করেন আদার্স কেন বলছে, এই যে আমি প্রমিজির কাছে, যিনি প্রমিজর,
যেমন আমি প্রমিজর, আমি বলছি যে আমি তোমাকে 1 লাখ টাকা দিব, কিসের বিনিময়ে? তুমি আমাকে ল্যাপটপ দিবা। তাহলে আমি, যিনি প্রমিজি, তাহলে সে, তার কাছে আমার কনসিডারেশন হচ্ছে 1 লাখ টাকা। এখন যদি সে বেঁচে না থাকে, তাহলে তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আমার কাছে টাকাটা পাবে, রাইট? জি স্যার। তাহলে এটা প্রমিজি থেকে অন্যদের কাছে এটা কি হবে? মুভ করবে, আপনার কনসিডারেশনটা এটা মুভ করতে পারে। এখন বলছে ক্যান এ স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট সু। এখন বলছে যে আমি একটু সহজ করে যদি বুঝাই, মনে করেন আপনি মিস্টার এক্স এবং ওয়াই এর মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে, এবং এটা লফুল কনসিডারেশন আছে, এবং সবকিছু এনফোর্সেবল বাই ল, তাহলে এটাকে আমরা কি বলবো? কন্ট্রাক্ট বলবো, রাইট? এখন তাদের মধ্যে একটা ডিসপুট হয়েছে। এখন এমন কোন ব্যক্তি যিনি এই দুইজনের মধ্যে না, এগ্রিমেন্ট হচ্ছে দুইজনের মধ্যে, কন্ট্রাক্ট হচ্ছে দুইজনের মধ্যে, এর বাইরে থার্ড পার্টি একজন এসে কি এখানে কোনো এগ্রিমেন্টে কোনো ক্লজ ভঙ্গ হওয়ার কারণে থার্ড পার্টি কেউ এসে কি মামলা করতে পারবে একজন আরেকজনের এগেইনস্টে? বাইরের কেউ না স্যার। পারবে না। তাহলে এটা আমরা শিখলাম, এই যে এখানে বলছে ক্যান এ স্ট্রেঞ্জার টু এ কন্ট্রাক্ট সু, একটা কন্ট্রাক্টের আগন্তুক মানে যে এই কন্ট্রাক্টের কোনো পার্টি না, এমন কেউ কি ওই কন্ট্রাক্টের কোনো ইস্যুতে মামলা করতে পারবে? ইন জেনারেল আনসার হচ্ছে না। ইন জেনারেল আনসার কি হবে? না। ওকে, তবে কিছু ব্যতিক্রম আছে। কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রাক্টের পার্টি না হইলেও স্ট্রেঞ্জার কি করতে পারবে? মামলা করতে পারবে। কিছু ব্যতিক্রম ইস্যু আছে। কোন জায়গায়? যেমন যদি কোনো একটা ট্রাস্ট হয়, কি বিভিন্ন ট্রাস্ট থাকে না, এই ট্রাস্ট গঠন করে যারা মনে করেন হয়তো গরিব দুঃখীদের মধ্যে তাদের আহ, ভরণ পোষণ বা খাওয়া দাওয়ার অথবা বৃদ্ধাশ্রমের কাজ করে, ওই ট্রাস্টের দায়িত্ব হচ্ছে ওই ট্রাস্ট কি করবে? এরকম গরিব দুঃখীদের সেবা করবে। এখন মনে করেন যিনি ট্রাস্ট করেছেন উনি তো মরে কি হয়ে গেছেন? কবরস্থানে চলে গেছেন। অথবা ট্রাস্ট যখন করে এটা তো আলাদা একটা এন্টিটি, একটা অর্গানাইজেশন হিসেবে গঠন হয়। তাহলে যারা এটা ট্রাস্টটা গঠন করেছেন তার সাথে আর পরবর্তীতে কোনো রিলেশন নাই। এটা ওই ট্রাস্টের যারা ট্রাস্টি বোর্ড থাকে তারা এটাকে কন্টিনিউ করে, রাইট? ট্রাস্টের মেম্বার যারা থাকে তারা এটাকে কন্টিনিউ করে, এটার বেনিফিশিয়ারি যারা আছে তারা বেনিফিট পায়, তাই তো? এক্স ওয়াই জেড কল্যাণ ট্রাস্ট, অমুক কল্যাণ ট্রাস্ট, এরকম কল্যাণ ট্রাস্ট থাকে না? তো সেইখানে বেনিফিশিয়ারি যারা, যেমন মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্ট, এখন এখানে যারা এটা গঠন করে দিচ্ছে গভর্নমেন্ট বা কোনো মন্ত্রণালয় করে দিছে, এখন এটা বেনিফিশিয়ারি কারা? যারা মুক্তিযুদ্ধ আছে তারা, রাইট? এখন যদি কোনো মুক্তিযোদ্ধা কোনো বেনিফিট না পায়, তাহলে সে কি করতে পারবে? সে এটা এগেনস্টে মামলা করতে যাবে না। কিন্তু এই যে ট্রাস্ট যেটা গঠন হয়েছে, ট্রাস্টের সাথে, ট্রাস্টের তো সেইটার কোনো পার্টি না, সেইটার মধ্যে কোনো সাইনিং অথরিটি বা এটার মধ্যে কোনো পার্টি না। তাহলে ট্রাস্টের ক্ষেত্রে বলছে যে বেনিফিশিয়ারি যারা, ট্রাস্টের যারা বেনিফিশিয়ারি, তারা কি করতে পারবেন? ওই ট্রাস্টের কোনো মেম্বার না হইলেও বা এটা কোনো পার্টি না হইলেও সে কি করতে পারবে? ট্রাস্টের বেনিফিশিয়ারিরা এই মামলা করতে পারবে। এখন বলছে যে যদি এমন হয় যে কোনো মাইনরের বিয়ের সেটেলমেন্টের জন্য কোনো ইস্যুজ আসে, তাহলে সেই ক্ষেত্রে, যেমন মনে করেন একটা মেয়ের যদি 18 বছর বয়সের আগেই বিয়ে হয়, এবং সেখানে যদি কোনো সমস্যা হয় বা কোনো সেটেলমেন্টের ইস্যু আসে, তো সেই ক্ষেত্রে সে যেহেতু মাইনর, তাহলে তার গার্ডিয়ান কি করতে পারবে? তার পক্ষে মামলা করতে পারবে না? সেটা জি হচ্ছে স্যার। এক্সেপশন। জি স্যার। তারপর বলছে যে অ্যাসাইনি অফ এ কন্ট্রাক্ট, আপনি যদি কোনো কন্ট্রাক্টে যে দুজন পার্টি আছে এক্স ওয়াই জেড, এর মধ্যে এক্স যদি ওয়াই বাইরের কোনো থার্ড পার্টিকে অ্যাসাইন করে যে সে কি করবে? তার এই মামলাটা পরিচালনা করবে, তাহলে সে তখন মামলাটা করতে পারবে না। জি স্যার। ওকে। আর যদি এমন হয় যে ফ্যামিলি অ্যাসেট নিয়ে কোনো সমস্যা, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা, তাহলে ফ্যামিলির যে কোনো মেম্বার কি করতে পারবে? মামলা করতে পারবে, রাইট? অ্যাকনলেজমেন্ট অ্যাজ এন এজেন্ট, এই যে প্রিন্সিপালের পক্ষ হয়ে যে এজেন্ট কি করে? কাজকর্ম করে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা গেল যে প্রিন্সিপাল মালটা সাপ্লাই দিচ্ছে, সেই কাস্টমার কাছে টাকাটা পাবে, কিন্তু কাস্টমার টাকাটা দিচ্ছে না,
ওই প্রিন্সিপালের পক্ষ হয়ে তার এজেন্ট কি করে, মামলা করে না স্যার? মামলা করে। যদি প্রিন্সিপালের ওই এজেন্টের সাথে যে রিলেশনশিপ, সেখানে তার মামলা করার জন্য অপশন থাকে, অথবা প্রিন্সিপাল যদি এজেন্টকে কি করে, নমিনেট করে মামলা করার জন্য, তাহলে সেক্ষেত্রে সে কি করতে পারবে, মামলা করতে পারবে। তাহলে এই পাঁচটা হচ্ছে ব্যতিক্রম, যেই ক্ষেত্রে আপনার কি করা যাবে, কোনো কন্ট্রাক্টের পার্টি না হয়েও মামলা করা যাবে। কি বুঝতে পারছি স্যার? স্যার 5 নাম্বারটা একটু উদাহরণ দিয়ে বুঝাবেন স্যার, এটা বুঝতে পারছি না। এই উদাহরণ তো দিলাম, যে প্রিন্সিপাল বিক্রি করেছে। প্রিন্সিপাল মানে কি, মনে করেন এক্সাম্পল দিলে যদি আপনারা না শুনেন মুশকিল। আমি তো বলেছি যে প্রিন্সিপাল বিক্রি করেছে। প্রিন্সিপাল আর এজেন্ট এই রিলেশনশিপ বুঝেন কিনা সেটা আগে বলেন। ডিলার, ডিস্ট্রিবিউটর, এগুলো বুঝেন কিনা? স্যার এটা বুঝেন, প্রিন্সিপাল আর ওটা বুঝি নাই, সেজন্য বুঝতে পারি নাই। বা ডিলার ডিস্ট্রিবিউটর বুঝেন তো, হ্যাঁ ডিলারশিপ, হ্যাঁ এজেন্টশিপ। ডিলার কারা, যেই মূল কোম্পানি প্রোডাক্টটা তৈরি করে বিক্রি করে, সে তার বিভিন্ন এলাকায় ডিলারশিপ দেয়। ওই ডিলার কি করে, ওই কোম্পানির অথরাইজ পার্সন হিসেবে কাজ করে, রাইট? জি স্যার। এখন কোম্পানি যে বিক্রি করলো, কোম্পানি বিক্রির টাকা যদি কোনো এলাকার কোনো কাস্টমার টাকাটা, বাকি টাকা পরিশোধ না করে, তাহলে সেক্ষেত্রে কি ডিলার ওই কাস্টমার কাছ থেকে টাকা টাকা আদায় করার ব্যবস্থা করে, অথবা হ্যাঁ হ্যাঁ কোম্পানি বললে কোম্পানির পক্ষ হয়ে ডিলারের এগেনস্টে মামলা করে, ডিলার এই কাস্টমার এগেনস্টে মামলা করে। হ্যাঁ হ্যাঁ এখানে ডিলার হচ্ছে এজেন্ট, আর মূল কোম্পানি হচ্ছে কি প্রিন্সিপাল। এগুলো তো বুঝে গেল এখন স্যার। এখন এখন বুঝছি স্যার, এখন থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো ভাঙ্গে বললে তো কঠিন। আচ্ছা, তারপর আসেন কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, ভয়েড এগ্রিমেন্ট। এগুলো তো আমরা অনেক আগে পার করে আসছি, তাই না স্যার? এগ্রিমেন্ট নট এনফোর্সেবল বাই ল, তাহলে কি হবে, ভয়েড হবে। এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল, কন্ট্রাক্ট, একদম প্রথম দিন আমরা এটা পড়েছি। আর ভয়েডেবলটা তো বলেছি যে এটা, এগ্রিমেন্টটা যখন হয়েছিল তখন এটা ভ্যালিড ছিল। পরবর্তীতে দেখা গেল যে কোনো একটা ক্লজ কোনো পার্টি কি করেছে, সেখানে ভঙ্গ করেছে। তাহলে এখন আপনার ওখানে ইয়ে ছিল যে আপনি যদি 50% অ্যাডভান্স পেমেন্ট করেন, তাহলে সাপ্লায়ার আপনাকে মালটা ডেলিভারি দিবে, এবং বাকি টাকা কি করতে হবে আপনাকে, ডেলিভারি অন ক্যাশ দিতে হবে, তাই তো? কারণ আপনি যদি 50% অ্যাডভান্স না দেন, তাহলে আপনি কি কন্ট্রাক্ট, ওই এগ্রিমেন্ট বা কন্ট্রাক্টের ক্লজটা মেনেছেন স্যার, না ভঙ্গ করেছেন? ভঙ্গ হয়েছে স্যার। ভঙ্গ হয়েছে। তাহলে এখন আপনি যেহেতু 50% অ্যাডভান্স দেওয়ার কথা ছিল, 50% অ্যাডভান্স দেন নাই, তাহলে কি সাপ্লায়ার আপনাকে ডেলিভারিটা দিবে? না স্যার। না স্যার। এখন সাপ্লায়ারের এন্ডে কোর্টে বলটা, যে সাপ্লায়ার চাইলে আপনাকে দিতে পারে, নাও দিতে পারে, যেহেতু আপনি কন্ডিশন ফুলফিল করেন না, রাইট? জি স্যার। সাপ্লায়ার এন্ডে এটা তার অপশন, সে আপনাকে ডেলিভারিটা দিবে কিনা, ইয়েস অর নো। তাহলে এটা বাতিল যোগ্য, মানে বাতিল হইতে পারে, বাতিল হইতে পারে। তাহলে বাতিল হইতে পারে কার এন্ড থেকে, সাপ্লায়ার এন্ড থেকে। সাপ্লায়ার চাইলে এটাকে বাতিল হিসেবে কনসিডার করতে পারে, অথবা বলতে পারে ঠিক আছে তুমি অ্যাডভান্স দেওয়া নাই ভাই, আমি ডেলিভারিটা দিচ্ছি, তবে টাকাটা আমার ডেলিভারি ম্যান যাবে, সাথে সাথে ফুল টাকাটা দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তাহলে যদি কোনো এগ্রিমেন্টের কোনো পার্টির এন্ড থেকে ওই কন্ট্রাক্টটাকে ইয়েস অর নো করার অপশন চলে আসে, তখন সেটাকে আমরা বলবো ভয়েডেবল কন্ট্রাক্ট। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এই যে এখন বলছে যে কি, an agreement can be avoided by some of the parties to it, okay, until it is avoided it is good। যতক্ষণ পর্যন্ত, মনে করো ওই যে বললাম, সাপ্লায়ার যদি এটা অ্যাভয়েড করতো যে তোমাকে আমি সাপ্লাই দিব না, তাহলে কন্ট্রাক্টটা কি, বাতিল, রাইট? আর যদি সে এটাকে অ্যাভয়েড না করে, তাহলে যতক্ষণ পর্যন্ত এটা অ্যাভয়েড না করছে ততক্ষণ পর্যন্ত এটা গুড কন্ট্রাক্ট, রাইট? ততক্ষণ পর্যন্ত কি এটা একটা গুড কন্ট্রাক্ট। তাহলে এগ্রিমেন্টস হুইচ আর ডান বাই, এই যে কোয়ারশন, কোয়ারশন মানে কি স্যার? স্যার বল ওই প্রয়োগ, জোর বল প্রয়োগ করা। বল প্রয়োগ করা বা জোরপূর্বক, রাইট? কোয়েশ্চন হচ্ছে বল প্রয়োগ। আপনারা যেটা করবেন, আপনাদের এই ম্যানুয়ালে হার্ড কপি আছে না বাসায়, ইয়েস স্যার। যেই যে শব্দগুলা নতুন দেখেন, ব্যতিক্রম দেখেন, এইটার এখানে আপনারা ডিকশনারি দেখে দেখে এখানে আপনারা বাংলা অর্থটা লিখে রাখবেন।
তাহলে হবে কি, আপনি যখন পরের বার রিভিশন দিবেন তখন এই শব্দটা আপনার অপরিচিত লাগলো ওখানে লেখা থাকবে, আপনার সময়টা সেভ হয়ে যাবে। কি বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার। এটাও একটা টেকনিক পড়াশোনা করার। হ্যাঁ, তাহলে কোয়েশ্চন মানে হচ্ছে বল প্রয়োগ করা, আর আনডি ইনফ্লুয়েন্স মানে কি, কারো উপর আপনি অধিক কি করলেন, আপনার ক্ষমতা প্রয়োগ প্রভাব করলেন। খাটানো। যেমন মনে করেন এলাকার চেয়ারম্যান কি করলো, যে তুমি যদি এইটা কাজটা না করো তাহলে তোমার কিন্তু ওই যে গভর্নমেন্টের কাছ থেকে যে ভাতা পাও ভাতা দিব না। তাহলে এটা কি হলো, আনডি ইনফ্লুয়েন্স করা হলো, রাইট? আর যদি তার উপর মনে করেন যে আপনি লাঠিয়াল বাহিনীতে প্রেশার ক্রিয়েট করলেন, অথবা তার ছেলে মেয়েকে ধরে নিয়ে গেলেন, তাহলে এগুলো কি হবে, কোয়েশ্চন হবে, রাইট? তাহলে এগুলো যদি কোয়ারশন বা আনডিউ ইনফ্লুয়েন্সের মাধ্যমে কোনো এগ্রিমেন্ট হয় তাহলে সেটা ভয়েডেবল। কখন ভয়েডেবল? এই যে মনে করেন আপনাকে দিয়ে একটা সম্মতি করানো হইলো, আপনি এই কাজটা করতে রাজি ছিলেন না, আপনাকে জোর করে করানো হয়েছে, তাহলে পরবর্তীতে আপনি, তখন তো এগ্রিমেন্টটা হয়ে গেছে, কন্ট্রাক্ট আপনি সাইন করছেন, পরবর্তীতে আপনি বলবেন কি যে আমি এটা মানি না। কেন মানি না? এটা আমার উপর জোর প্রয়োগ করা হয়েছে। তখন কোর্টে যাবেন, কোর্ট তখন দেখবে যে এটা জোর প্রয়োগ করা হয়েছে কিনা। যদি হয় তাহলে তখন এটা ভয়েড, আপনার এন্ড থেকে এটা ভয়েডেবল হয়ে যাবে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে। হোয়াট এগ্রিমেন্টস আর কন্ট্রাক্ট, এটা তো আমরা জানি। যেসব এগ্রিমেন্ট কি এনফোর্সেবল বাই ল, যেটা ফ্রি কনসেন্ট, যেখানে জোর প্রয়োগ করে কারো কাছ থেকে, আন্ডার ইনফ্লুয়েন্স দিয়ে কারো কাছ থেকে কি করা হয় নাই, কনসেন্ট নেওয়া হয় নাই, অথবা এটা যে কনসিডারেশন ছিল সেটা লফুল ছিল, তাহলে সেটা কি হবে, একটা ভ্যালিড কন্ট্রাক্ট হবে, তাই না স্যার? ইয়েস স্যার। এখন মনে করেন এমন যদি হয় যে কন্ট্রাক্ট হয়েছে জানুয়ারি মাসে, খুব সুন্দর, কিন্তু জুন মাসে এসে গভর্নমেন্ট নতুন একটা সার্কুলার দিয়েছে, আইনে একটা পরিবর্তন আসে, আইনের পরিবর্তনের কারণে দেখা গেল যে ওই ধরনের ট্রানজাকশন করাটা কি হয়ে গেছে, ইলিগেল হয়ে গেছে। তাহলে তখন কি হবে, তাহলে ওই কন্ট্রাক্টটা তখন আর ভ্যালিড থাকবে না, যে ডেটে নতুন আইন আসে সেই ডেট থেকে এটা কি হয়ে যাবে, ভয়েড। ভয়েড কন্ট্রাক্ট হয়ে যাবে। হু আর কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, এটা সিম্পল। কারা কারা কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট বলেন তো? যে মাইনর না, রাইট, মানে মেজর, ওই তো। আর হচ্ছে যিনি সাউন্ড মাইন্ডে আছেন, যিনি সুস্থ আছেন, সুস্থ মস্তিষ্কে আছেন, এবং যিনি ডিসকোয়ালিফাইড না, ডিসকোয়ালিফাইড না। তাহলে কারা কারা ডিসকোয়ালিফাইড? একটা হচ্ছে তো মাইনর ডিসকোয়ালিফাইড, আর একটা হচ্ছে আনসাউন্ড মাইন্ড, তাহলে দুটো তো এখানে গেল। এর বাইরে হচ্ছে যে ডিসকোয়ালিফাইড বাই কি ল, কোন আইনে যদি বলা থাকে যে এরা এই ধরনের ব্যক্তিরা কি করতে পারবে না, কন্ট্রাক্ট করতে পারবে না। যেমন একজন ইনসলভেন্ট, সে কি কন্ট্রাক্ট করতে পারবে স্যার, যিনি ব্যাংক্রাফট, দেউলিয়া? না স্যার। পারবে না। ক্লিয়ার? জি ওকে। হোয়াট ইজ এ সাউন্ড মাইন্ড ফর পারপাস অফ কন্ট্রাক্টিং? সাউন্ড মাইন্ড মিন্স, এখানে একটু এক্সাম্পল বলি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন মনে করেন আমাদের দেশে অনেক সময় দেখা যায় না যে কিছু মানুষ সারা বছর ভালো থাকে, বছরে এই 2টা মাস সে দেখা যায় যে একটু পাগলের মতো আচরণ করে, তার হিতে জ্ঞান থাকে না, হয় না এরকম স্যার? যেমন শীতকালে নর্মালি এই সমস্যাটা তাদের বেশি দেখা দেয়, যাদের একটু মানসিক ইয়ে থাকে, দেখা যায় সারা বছর ভালো থাকে, শীতকাল আসলে তার কি, গ্রামে বলতে শুনছি আমরা যে হ্যাঁ এরকম শীতকালে পাগল চেতে, তাই না? শীতকালে কি করে? জি স্যার, এলাকার দিকে এরকম বেশি দেখা যায়। হ্যাঁ। তো এইটা হচ্ছে যে মূল কথা হচ্ছে যে এটা বলার বিষয় হচ্ছে যাতে মনে থাকে, সেটা হলো সিম্পল, যে আনসাউন্ড বলতে কি বোঝায় বা সাউন্ড মাইন্ড বলতে কি বোঝায়। আপনি যদি দেখা যায় যে বছরে 8 মাস আপনি সুস্থ থাকেন, 4 মাস অসুস্থ থাকেন, এবং আপনার হিতের জ্ঞান থাকে না, তাহলে ওই যেই 8 মাস আপনি সুস্থ ছিলেন ওই পিরিয়ডে যদি আপনি কোনো কন্ট্রাক্ট করেন তাহলে ওই পিরিয়ডের জন্য, ওই কন্ট্রাক্ট পিরিয়ডে আপনি হচ্ছেন সাউন্ড মাইন্ড, রাইট? আর যখন আপনার হিতের জ্ঞান থাকে না বা আপনি অসুস্থ থাকেন ওই পিরিয়ডে যদি কোনো কন্ট্রাক্ট হয় সেটার জন্য হচ্ছেন আপনি আনসাউন্ড মাইন্ড। বুঝতে পারছি কিনা স্যার? জি স্যার। অথবা আপনি একজন সুস্থ মানুষ, সবসময় সাউন্ড মাইন্ড, কিন্তু আপনি মাঝে মধ্যে একটু লাল নীল পানি খান, তাই না? তখন হয় কি, তখন আপনার হিতে জ্ঞান থাকবে না, এটা স্বাভাবিক, রাইট? ড্রাঙ্ক যদি থাকে, থাকবে সেটা? থাকবে না। তাহলে ওই সময়টায় উনি যেই সময়টায়
ড্রাঙ্কস ছিলেন ওই সময়টা তো উনি তো এমনি সুস্থ মানুষ, কিন্তু যখন ড্রাঙ্কস ছিলেন তখন তো উনি সুস্থ না, রাইট? ওই সময়টার যেই সময়টা উনি ড্রাঙ্কস ছিলেন সেই সময় যদি কোনো এগ্রিমেন্ট হয় তাহলে সেটা তখন বলবো যে ওই সময় সে আনসাউন্ড মাইন্ড ছিল। তবে এটা প্রুফ করতে হবে যে ওই সময় সে ড্রাঙ্ক ছিল বা আনসাউন্ড মাইন্ড ছিল। বুঝতে পারছি কিনা স্যার? আবার দেখবেন যে একজন মানুষ এমনি সুস্থ, হঠাৎ করে দেখা যায় যে তার এই বাত জ্বর আসে, এই সমস্যা যখন জ্বর আসে তখন 3-4 দিন কাঁপুনিতে জ্বর, তার দুনিয়াদারের কোনো খোঁজ খবর থাকে না। তাহলে ওই যে 3-4 দিন সে এরকম সিরিয়াস অসুস্থতার মধ্যে দিয়ে গেছে যেখানে তার জ্ঞান থাকে না, ওই টাইমটা হচ্ছে সে আনসাউন্ড মাইন্ড। অন্য সময়টা সে সাউন্ড মাইন্ড। কি বুঝতে পারছি? তাহলে আইনের চোখে সাউন্ড মাইন্ড আর আনসাউন্ড মাইন্ড কিভাবে এটাকে সেপারেশনটা করবে, বুঝতে পেরেছেন স্যার? ওকে। ভয়েড কন্ট্রাক্ট, বাতিল। কিছু কন্ট্রাক্ট আছে শুরুতেই বাতিল, এই ধরনের কন্ট্রাক্ট করা মানে ডাইরেক্ট বাতিল, কি সরাসরি বাতিল। এই ধরনের কন্ট্রাক্ট করা যাবে না, এগুলো ডাইরেক্ট বাতিল। কি কি কন্ট্রাক্ট? এগুলো পরীক্ষা আসতে পারে। এই 8টা থেকে দেখা যাবে যে 4-5টা দিয়ে বলে যে কোনটা ভয়েড কন্ট্রাক্ট না, কোনটা ভয়েড কন্ট্রাক্ট, এরকম আপনাকে পরীক্ষা কোশ্চেন দিবে, অথবা বলবো যে নিচের কোনটা ট্রু কোনটা ফলস, এরকম। এখানে দেখেন লেক অফ কম্পিটেন্সি। আপনি যদি কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট না হন, গত ক্লাসে বলছিলাম আরো ডিটেলস মনে আছে কিনা, যে আহ, একটা কোম্পানিতে তার যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন থাকে সেখানে বলা থাকে যে ডিরেক্টররা কি কি ধরনের কাজ করতে পারবেন, রাইট? বোর্ড অফ ডিরেক্টরস, সেখানে যদি তাদের ওখানে বলা থাকে যে এই ধরনের কন্ট্রাক্ট তারা করতে পারবে না, তারপর যদি সে করে তাহলে এটা কি লেক অফ কম্পিটেন্সি হবে না? জি স্যার। ওকে। তারপর হচ্ছে মিস্টেক অফ ফ্যাক্ট, মানে আপনি যেই বিষয়টা নিয়ে কন্ট্রাক্টটা করেছেন ওই বিষয়টাই আপনি যা চিন্তা করছেন সেটাও ভুল, যিনি আপনাকে বলছে সেটাও ভুল, মানে মিস্টেক অফ ফ্যাক্ট, মানে ঘটনাটাই যে বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে ওই ফ্যাক্টটাই আসলে ভুল জিনিস, সঠিক জিনিস না। সঠিক জিনিস না জেনে যদি কোনো কন্ট্রাক্ট করেন এবং বুদ্ধা পার্টি যদি মিস্টেকের মধ্যে থাকে তাহলে সেটাকে কি বলবে? ভয়েড কন্ট্রাক্ট বলবে। তারপর বলছে যে আপনার কোনো কনসিডারেশন যদি আনলফুল হয় তাহলে কি হয় স্যার? এটা ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট, রাইট। এগ্রিমেন্ট উইদাউট কনসিডারেশন ইন জেনারেলি ভয়েড, তবে এক্সেপশন আছে, তাই না স্যার? জি স্যার। অ্যান এগ্রিমেন্ট ইন রিস্ট্রেন্ট ফ্রম ম্যারেজ, কাউকে বিয়ে ব্যবসা বা আইনগত ব্যবস্থা নেওয়া থেকে বিরত রাখার জন্য এগ্রিমেন্ট করা যাবে না। আপনি কারোর সাথে এগ্রিমেন্ট করতে পারবেন না যে তুমি জীবনে আর কোনোদিন বিয়ে করতে পারবে না, এরকম এগ্রিমেন্ট আপনি করতে পারবেন না। এই ধরনের এগ্রিমেন্ট করা ভয়েড। আপনি কারোর সাথে এরকম এগ্রিমেন্ট করতে পারবে না যে তুমি এই ধরনের ব্যবসা জীবনে কোনোদিন করতে পারবে না, এটা ভয়েড। আপনি কারোর সাথে কোনো দিন এরকম এগ্রিমেন্ট করতে পারবে না যে তুমি এই আমার এগেনস্টে কখনো কোর্টে যাইতে পারবে না, এটা কি হবে? ভয়েড। ক্লিয়ার? এগ্রিমেন্টের যে বিষয়বস্তু সেটা সার্টেন হইতে হবে, আনসার্টেন হলে সেই মিনিংটা কি? আনসার্টেন যদি হয় তাহলে সেটা ভয়েড হবে। অ্যান এগ্রিমেন্ট টু ডু এনি ইম্পসিবল অ্যাক্ট, আপনাকে বলছে যে চাঁদ আইনে দেওয়ার জন্য আপনার সাথে এগ্রিমেন্ট হয়েছে, এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। অসম্ভব। তাহলে অসম্ভব কোনো কিছু, একটা হলো অসম্ভব আর কঠিন, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে মনে করেন একটা কাজ করা অনেক কঠিন কিন্তু করা যাবে, আর একটা হচ্ছে কখনোই সম্ভব না, এটা ইম্পসিবল। তাহলে ওই যে কঠিন অনেক কঠিন কিন্তু এটা করা যাবে, তাহলে সেটাকে ভয়েড বলা যাবে না, কিন্তু যেটা ইম্পসিবল সেটাকে কি বলতে হবে? ভয়েড। ভয়েড বলতে হবে। ওকে। তারপর হচ্ছে যে আপনার এই জুয়া, যেই, তাহলে এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। এই ভালো জিনিসটা ভয়েড এগ্রিমেন্ট। এই ধরনের কি এগ্রিমেন্ট কি হবে? ভয়েড ভয়েড এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট। কার এখান থেকে সাউন্ড আসছে ম্যাডাম? আচ্ছা, এখন বলছে যে আমরা তো জানি যে একজন মাইনর কি করতে পারে না, এগ্রিমেন্ট করতে পারে না, রাইট? কিন্তু একজন মাইনরের এগ্রিমেন্ট করার ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কোন কোন ক্ষেত্রে মাইনর কি করতে পারে? তাহলে এক্সেপশন টু রুলস রিগার্ডিং মাইনরস এগ্রিমেন্ট, মাইনরস এগ্রিমেন্টের ক্ষেত্রে এক্সেপশন কি আছে? মাইনরস লায়াবিলিটি ফর দ্য নেসেসিটিস আর ভ্যালিড। এইটা একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই তাহলে
এখানেও কাজে লাগবে, সামনে গেলেও আরেকটা কোশ্চেন আনসার হয়ে যাবে। আচ্ছা স্যার, একটা সিচুয়েশন বলি। মনে করেন আপনারা বাসায় 3 ভাই বোন। কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন, একজনের বয়স 15 বছর, একজনের বয়স 12 বছর, একজনের বয়স 8 বছর। ক্লিয়ার? তিনজনে বাসায় আছেন। হঠাৎ করে এমন হলো যে আপনার গ্রামের বাড়িতে কোনো ধরনের একটা ইমার্জেন্সি হয়েছে। গ্রামের বাড়িও কাছে, হয়তো ঢাকার আশেপাশে মানিকগঞ্জ বা মনে করেন মুন্সিগঞ্জ, এখন তো ফরিদপুরও কাছে ধরা যায়, তাই না? তো আপনার গার্ডিয়ান করলো কি যে ওই ইমার্জেন্সির কারণে মা বাবা দুজনেই বাড়িতে গেল সকালে, যে তারা বিকালের মধ্যে ফেরত আসবে, ঠিক আছে, সন্ধ্যার মধ্যে ফেরত আসবে, এই প্ল্যান করে তারা গেছে। কিন্তু বাড়িতে যাওয়ার পর পরিস্থিতিটা এমন না যে তারা আসার মতো আর ওই সুযোগ হয় নাই। কিন্তু গার্ডিয়ান তো আপনার বাসায় এই খাওয়া টাওয়ার জন্য তো আজকের রাত পর্যন্ত ব্যবস্থা করে গেছিল, তাই না? কিন্তু এখন যদি তারা আসতে কোনো কারণে 1 দিন 2 দিন দেরি হয়ে যায়, তাহলে বাসায় কি আপনারা না খেয়ে থাকবেন? না স্যার। অথবা আপনাদের মধ্যে যদি এমন হয় যে কোনো একজন আহ, অসুস্থ হয়ে পড়ছেন, অথবা তার রেগুলারই মেডিসিন নিতে হয়, কিন্তু ওই মেডিসিন হয়তো শর্ট পড়ে গেছে, হইতে পারে না? জি স্যার। তাহলে ওই অবস্থায় আপনি কি করবেন? তখন ওই বাচ্চাগুলো কি করবে? ওই অবস্থায় যদি বাচ্চাগুলা তার বাসার পাশে কোনো মেডিসিন শপ অথবা কোনো দোকান থেকে কোনো কিছু আনে, তাদের কাছে তো টাকা নাই, তারা যাবে। তো যেহেতু তাদের বাবা মা ওইসব দোকান থেকে কেনাকাটা করে, তারা চেনে, তারা কি করবে? বাচ্চার এই অবস্থা দেখে দোকানদার তাকে কি ওই খাবারের আর মেডিসিনের জিনিসপত্রগুলো দিবে না? দিবে স্যার। দিবে। ওকে, দিল। তো দেওয়ার পর এখন গার্ডিয়ান 2 দিন পরে আসলো। কয়দিন পরে আসলো? 2 দিন পর। 2 দিন পর আসলো। এখন ওই দোকানদার যদি গার্ডিয়ানের কাছে যে আপনার বাচ্চা তো বাসায় খাবার ছিল না, এই সমস্যা এরকম আসছিল, আমি এই বাচ্চার খাবারের জন্য এই জিনিসপত্র দিয়েছি অথবা এই মেডিসিন দিয়েছি, তাহলে গার্ডিয়ান কি ওই টাকাটা দিবে না দিবে না? অবশ্যই দিবে স্যার। আচ্ছা, দিবে। তো ওই গার্ডিয়ান যে টাকাটা দিবে, দোকানদারের সাথে কি গার্ডিয়ানের কোনো কন্ট্রাক্ট হয়েছিল যে আপনি ওটা ডেলিভারি দেন, আমি টাকা দিব? কোনো কন্ট্রাক্ট হয়েছিল? না স্যার। স্যার না স্যার। হয় নাই। একটা জিনিস, তাহলে মালামালটা নিচ্ছে বাচ্চারা, পেমেন্ট করবে গার্ডিয়ান, দোকানদার দিয়েছে, এখানে 3টা পার্টি। এখন বাবা মার সাথে কি দোকানদারের তো কোনো এগ্রিমেন্ট হয় নাই, বুঝছে? না স্যার। এখন এগ্রিমেন্ট হয় নাই কিন্তু বাচ্চারা নিয়েছে, তাহলে এখন টাকাটা দোকানদার পাবে, এটা তার অধিকার, রাইট? এখন যদি জি গার্ডিয়ান স্যার। বলে যে না আপনি দিছেন কেন, আমার জিজ্ঞেস করেন না, আমি টাকা দিব না, হইতে পারে না? যদি বেশি ভালো জি গার্ডিয়ান হয়, হইতে পারে। হইতে পারে। তো আইনে বলছে যে যদি এমন হয় যে কোনো মাইনরের এই নেসেসিটিটা, নেসেসিটি মানে কি, জরুরি, তাই না? প্রয়োজনীয়তা। জরুরিটা। প্রয়োজন, জি স্যার। জরুরি জিনিস যদি হয়, এখন আপনার ওই খেলনা বা একটা তার শখের জিনিস, ওইটা তো জরুরির মধ্যে পড়বে না, রাইট? জি স্যার। নেসেসিটি থিংস যদি হয়, তাহলে আগে আগে প্রমাণ করতে হবে যেটা নেসেসিটি থিংস। দেন হচ্ছে ওই দোকানদার যে তাকে নেসেসিটি থিংসটা দিয়েছে, এটা রিজনেবল প্রাইসে দিছে কিনা। এখন যদি সে সুযোগ নিয়ে 10 টাকা জিনিস গার্ডিয়ানের কাছে 20 টাকা চায়, তাহলে হবে না। তাহলে এটা তাকে রিজনেবল প্রাইসে দিয়েছে এবং নেসেসিটি থিং দিয়েছে, এই দুইটা যদি সে দোকানদার প্রুফ করতে পারে, তাহলে গার্ডিয়ান এটা পেমেন্ট করতে কি বাধ্য। বাধ্য। ক্লিয়ার? জি তাহলে স্যার। এটা দিয়ে প্রথম এক্সাম্পলটা দিলাম। এবং এই যে এক ধরনের এই যে এগ্রিমেন্টটা, এটাতে দেখেন তো ঘটনাটা ঘটছে দোকানদারের সাথে বাচ্চাদের, রাইট? জি স্যার। কিন্তু পেমেন্টটা পরে এসে গার্ডিয়ান করতেছে, তাহলে গার্ডিয়ান তো কন্ট্রাক্টের কোনো পার্টি ছিল না, ছিল স্যার? না স্যার। কোনো কন্ট্রাক্টও হয় নাই, তাহলে গার্ডিয়ান পেমেন্ট করতেছে। এই ধরনের সিচুয়েশন যখন হয়, সেটাকে বলে কোয়াজি কন্ট্রাক্ট। কি বলে? কোয়াজি কন্টাক্ট। কোয়াজি কন্ট্রাক্ট, দ্যাট মিন্স কন্ট্রাক্টের মতো, কন্ট্রাক্টের মতো। তো এটা আর একটু সহজ করে বলা যায় এরকম যে মনে করেন অনেকে বলে না যে আমার ছেলের মতো, তাই না, জামাইয়ের মতো, তাহলে ওই জামাইয়ের ভাইকে জামাইয়ের মতো চিন্তা করে, রাইট? জি স্যার। এখন তাইলে এই কোয়াজি কন্ট্রাক্ট মানে হচ্ছে কন্ট্রাক্টের মতো, কিন্তু এটা আসলে কন্ট্রাক্ট না, কিন্তু কন্ট্রাক্টের মতো করে এটাকে কি করা হয়, কনসিডার করা করা হয়। হয়। এবং এটা করা হয় শুধুমাত্র নেসেসিটি থিংস এর জন্য। কিসের জন্য? নেসেসারি থিংস এর জন্য। জন্য। এবং
সেখানে ওই নেসেসারি থিংস যে ডেলিভারি করলো সেটা আপনার রিজনেবল প্রাইসে হইতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা সামনের দিকের একটা আনসার পড়ে ফেললাম, রাইট? ল রিগার্ডিং কম্পেনসেশন টু বি পেইড বাই এ মাইনর ইজ ভয়েড। যদি কোনো কন্ট্রাক্টের মধ্যে বলা থাকে যে কি হবে, এটা যদি যদি কোনো লস কম্পেনসেশন। হয় তাহলে এটা কম্পেনসেশনটা মাইনর কম্পেনসেশন দিতে হবে। মাইনর কি কোনো পার্সোনাল লায়াবিলিটি নিবে স্যার? নো। তাহলে এগ্রিমেন্টে কোনো কন্ট্রাক্ট নরমালি মাইনর করতে পারে না, যদি তাকে কোনো এগ্রিমেন্টে বা কন্ট্রাক্টের মধ্যে নিয়ে আসা হয় আনা যাবে বেনিফিটের জন্য, কিন্তু সে কোনো লায়াবিলিটি নিবে না। না। তাহলে কন্ট্রাক্ট বাই গার্ডিয়ান অন বিহাফ অফ এ মাইনর, তাহলে মাইনরের গার্ডিয়ান কন্ট্রাক্ট করলে এটা তো ভ্যালিড। এটা কি হবে? ভ্যালিড। ভ্যালিড হবে। অর্ডার অফ স্পেসিফিক পারফরম্যান্স ইজ ভয়েড এগেনস্ট এ মাইনর। তার মানে কি, মাইনরকে কোনো কাজ করতে হবে স্পেসিফিক বলা যদি থাকে, তাহলে এই ধরনের কন্ট্রাক্ট হলে কি হবে? ভয়েড হবে। কারণ মাইনর তো কোনো কাজ করবে না, খালি বসে বসে বেনিফিট নেবে, তাই তো? জি স্যার। কত সুবিধা। মাইনর ক্যান নট বি ডিক্লেয়ার ইনসলভেন্ট, কোনো মাইনরকে কি করা যাবে না? ব্যাংকরাপ্ট বা ইনসলভেন্ট ডিক্লেয়ার ইনসলভেন্ট করা হিসেবে যাবে না। ডিক্লেয়ার করা যাবে না, কারণ মাইনর পার্সোনালি কোনো কিছুর জন্য লায়াবল না। মাইনরের যদি কোনো অ্যাসেট থাকে সেটা লায়াবল হবে, কিন্তু মাইনর পার্সোনালি কোনো কিছুর জন্য লায়াবল লায়াবল না। না। A minor can be admitted into a existing partnership as a partner to get benefit. কোনো একটা এক্সিস্টিং পার্টনারশিপে মাইনরকে পার্টনার হিসেবে নেওয়া যাবে, কিন্তু সেই ক্ষেত্রে শুধুমাত্র সে বেনিফিট নিবে, কোনো ধরনের লায়াবিলিটি সে নিবে না। নেবে না। এবং একজন মাইনরকে এজেন্ট হিসেবেও কি করা যাবে? নেওয়া যাবে। নিলেও কি হবে? শুধু সুবিধাই নিবে, সে কোনো অসুবিধা অসুবিধা নিবে নেবে না। না। তাহলে ভয়েডেবল কন্ট্রাক্ট কি হয়? শুরুতে এটা, এই কন্ট্রাক্ট মে বি ভয়েডেবল। কখন ভয়েডেবল হতে পারে? এটা শুরুতে ইনসেপশনও এটা ভয়েডেবল হতে পারে, সাবসিকুয়েন্টলিও ভয়েডেবল হতে পারে। ভয়েডেবল মানে কি? বাতিলযোগ্য। ভয়েডেবল মানে কি? বাতিলযোগ্য। এটা ইনসেপশন হইতে পারে, শুরুতে হইতে পারে, পরবর্তীতে কোনো ঘটনার পরিবর্তনের কারণে এটা বাতিলযোগ্য হয়ে যেতে পারে, রাইট? যেমন মনে করো ওই যে আমরা একটু আগে একটা এক্সাম্পল দিলাম না যে 50% অ্যাডভান্স দিতে হবে, তাই না? তাহলে সে মালটা ডেলিভারি দিবে, কারণ সে জি 50% স্যার। অ্যাডভান্স শুরুতে দেয় নাই, তাহলে শুরুতেই তো এটা ভয়েডেবল হয়ে গেছে, রাইট? জি স্যার। এরপরে মনে করেন 50% দিছে, পরবর্তীতে কোনো কন্ডিশন ছিল যে আরো 20% দিতে হবে, সে পরে 20% দেয় নাই, তাহলে তখনও তো এটা ভয়েডেবল হইতে পারে, তাই না? এই জন্য জি ইনসেপশনে স্যার। এবং পরবর্তীতেও কি হইতে পারে? কোনো একটা ভয়েড এগ্রিমেন্ট হইতে পারে। ভয়েড হইতে পারে। আর কনসেন্ট মানে কি? সম্মতি। সম্মতি বলতে বোঝায় যে ওই এগ্রিমেন্টের যে পার্টি আছেন তারা একই জিনিস, একই বিষয়বস্তুকে একটা সেম মিনিং এ বুঝেছে, এই ব্যাপারে তারা সম্মত হয়েছে। এখন বলা যায় আপনি বলছেন এই অ্যাঙ্গেলে, সে ধরে নিছে আরেক অ্যাঙ্গেলে, এটাকে কি কনসেন্ট বলা যাবে না, কারণ সে বিষয়বস্তু বুঝেই নাই। তাহলে কনসেন্ট হইতে হলে কি করতে হবে? সেম থিং কে সেম সেন্সে চিন্তা করতে হবে, তাই না? স্যার এটা মিস্টেক অফ ফ্যাক্টের অপোজিটটা না? রাইট। ওকে। এখন বলছে যে ডেফিনেশন অফ ফ্রি কনসেন্ট, এটা কিন্তু অনেকটুকু আলোচনা আমরা করে ফেলছি। যে ফ্রি কনসেন্ট হইতে গেলে কি লাগবে? যে আপনার উপর জোর প্রয়োগ করছে, যে কোয়ার্শন করছে, মানে জোর প্রয়োগ করছে, তাহলে কি ফ্রি কনসেন্ট হবে স্যার? না হবে না। স্যার। আনডু ইনফ্লুয়েন্স করছে, হবে? হবে না। আপনাকে ফ্রড করে আপনার কাছ থেকে কনসেন্ট নিয়েছে, তাহলে সেটা কি হবে? ফ্রি কনসেন্ট হবে না। মিস রিপ্রেজেন্টেশন, আপনার কাছে সঠিকভাবে উপস্থাপন না করে ভুলভাবে তথ্য উপস্থাপন করে আপনার কাছ থেকে কি নিয়েছে? সম্মতি নিয়েছে, তাহলে সেটা কি হবে? ফ্রি কনসেন্ট হবে না। মিস্টেকেনলি আপনি কনসেন্ট দিয়েছেন, তাহলে সেটা কি হবে? ফ্রি কনসেন্ট হবে না। তাহলে এইসবগুলা ফ্রি কনসেন্টের এই এইটুকু পরীক্ষা আসতে পারে যে নিচের কোনটা কোনটা ফ্রি কনসেন্ট হবে না। তাহলে কোয়ার্শন মানে কি? বল প্রয়োগ করা, তাই না? কারোকে জোর প্রয়োগ করে তার কাছ থেকে সম্মতি নেওয়া, সেটাকে বলে কোয়ার্শন। এই কোয়ার্শনে আরেকটু ডিটেলস বলেছি। কোয়ার্শন বলতে কি বোঝায়? থ্রেট টু প্রসিকিউট এ ম্যান অর, আচ্ছা এখানে একটু ব্যতিক্রম আছে যে এই নট কোয়ার্শন, এতক্ষণ বলছি যে কোয়ার্শন মানে বল প্রয়োগ করা বুঝাবে,
এই নিচের তিনটা হচ্ছে ব্যতিক্রম, এটা পরীক্ষা আসে যে নিচের কোনগুলা কোশ্চেনের মধ্যে পড়ে না। যেমন আপনি কাউকে হুমকি দিলেন যে আমি তোমাকে কোর্টে দেখে নিব, তাহলে এটা কি আপনার উপর জোর প্রয়োগ করা হলো? কোর্টে যাওয়ার তো সকল মানুষের অধিকার আছে, তাই না? সকল Yes, sir. মানুষের কি Yes, কোর্টে sir. যাওয়ার অধিকার আছে, তাহলে এটাকে কি করা যাবে না, কারণ আইনগত বেনিফিট পাওয়ার জন্য সবার অধিকার আছে। তাহলে এটা আমি কোর্টে যাব, তোমাকে কোর্টে দেখে নিব, এটা বললাম মানে আপনাকে জোর প্রয়োগ করা হলো না। এটা জেনারেল থিং। আরেকটা হলো যে আপনাকে বলছে যে তুমি যদি এটা ইয়ে না করো তো তোমার এই প্রাইস কিন্তু তুমি আগে 50 টাকা আমার কাছ থেকে জিনিস, কিন্তু আমি এখন তোমার কাছ থেকে 60 টাকার নিচে তোমাকে দিব না। এটাকেও জোর প্রয়োগ বলা যাবে না, কারণ যিনি সেলার সে তার মতো করে প্রাইস সেট করবে, এবং মার্কেটে এরকম অনেক সেলার আছে, আপনার এখানে পছন্দ না হলে আরেকখানে যাবেন, রাইট? তাহলে প্রাইস বাড়াই দেওয়া, তারপরে আপনাকে কোর্টে দেখে নিবে, অথবা আপনাকে হুমকি দিল যে আমি কিন্তু সুসাইড করব। তো সুসাইড করলে কি নিজের ক্ষতি না পরের ক্ষতি? নিজের ক্ষতি। তাহলে কেউ যদি হুমকি দেয় যে আমি কিন্তু আমার ক্ষতি করে ফেলবো, তাহলে এটা কি আপনারাই হুমকি দিল না সে নিজের হুমকি দিল? নিজেকে হুমকি দিল। তাহলে সুইসাইড করার জন্য থ্রেট দিছে, বলে যে আমাকে সুইসাইড কর, সে সুইসাইড করবে এটা বলে আমাকে থ্রেট দিছে, এই জন্য আমি এই এগ্রিমেন্টে সাইন করছি, এইটা কোশ্চেনের মধ্যে পড়বে না। না। বুঝতে পারছি? তাহলে পরীক্ষায় মনে রাখতে হবে যে এই তিনটা কোশ্চেনের মধ্যে পড়ে না। ওকে? স্যার স্যার ফাইল এ শুট এইটা কি কাইন্ডলি একটু বলবেন? কি ফাইল এ শুট লেখা আছে ফার্স্ট পয়েন্ট যেটা কোশ্চেনের। বাবারে, এই স্যুট মানে জামা কাপড় না, এই স্যুট মানে হচ্ছে মামলা করা। মামলা, জি ও স্যার। আচ্ছা, জি এ স্যার। বাবা, ইংরেজি ভোকাবুলারি আরো বাড়াইতে হবে সি পাস করতে হইলে। সু করা মানে মামলা করা, সুট মামলা। জি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, ডেফিনেশন অফ আনডি ইনফ্লুয়েন্স। আনডি ইনফ্লুয়েন্স কি? আপনার আনডি ইনফ্লুয়েন্স কে করতে পারবে? যে আপনার থেকে উপরে সে করতে পারে না, যে আপনার অধীনস্থ সে করতে পারবে আনডি ইনফ্লুয়েন্স। স্যার উপরে যারা ওপরে। উপরস্থ। তাহলে যার পাওয়ার বেশি সে তার অধীনস্থকে উপর কি করতে পারে, ডোমিনেট করতে। যেমন আপনি আপনার অফিসের বস আপনাকে বললো যে তুমি এটা না করলে কিন্তু তোমার প্রমোশন বন্ধ, বেতন বাতিল, ছুটি পাবা না। যে ডোমিনেট করার মতো পজিশনে থাকে সে আনডিউ ইনফ্লুয়েন্স করতে পারে। কি বুঝতে পারছি স্যার? জি স্যার। এবং এই আনডিউ ইনফ্লুয়েন্স করে যদি আনফেয়ার অ্যাডভান্টেজ সে নেয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আনডিউ ইনফ্লুয়েন্স বলা হবে। ঠিক আছে? ফ্রড। ফ্রড মানে কি এটা তো আমরা সবাই বুঝি নাকি? জি জি স্যার। স্যার। কারণ ফ্রড একজন আরেকজনের সাথে ফ্রড করতে পারে, কিন্তু কনাইভেন্স যখন বলে, কনাইভেন্স মিন্স কয়েকজন মিলে যৌথভাবে আপনার সাথে কি করছে, আপনাকে ঠকাইছে, আপনাকে ফ্রড করছে। তাহলে যখন সম্মিলিতভাবে কয়েকজন মিলে করে তখন সেটাকে বলে কনাইভেন্স। কি বলে? কনাইভেন্স। কনাইভেন্স মানে হচ্ছে যোগ সাজস। কনাইভেন্স মানে কি? তাহলে একজনে কি যোগ সাজস করতে পারে, কয়েকজন মিলে যোগ সাজস করতে হয়? কয়েকজন মিলে। তাহলে কনাইভেন্স কখন হবে? কয়েকজন মিলে যদি ফ্রড করে তাহলে সেটাকে কনাইভেন্স বলবে। ক্লিয়ার? তাহলে জি স্যার। তাহলে ফ্রড কাকে বলবো? ফ্রড হচ্ছে কাউকে ডিসিভ করা। ডিসিভ মানে কি? ক্ষতিগ্রস্ত করার জন্য, কাউকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে যদি আপনি কোন ধরনের কি কাজ করে থাকেন, তাহলে সেটাকে আপনার উদ্দেশ্যটা হচ্ছে কি আরেকজনের ক্ষতি করার উদ্দেশ্য, রাইট? এরকম উদ্দেশ্যে যদি আপনি কোনো কাজ করে থাকেন তাহলে সেটাকে কি বলবো? ফ্রড বলবো। এখন মনে করেন আপনার কে ক্ষতি করার তার কোনো উদ্দেশ্য ছিল না, তাহলে এটা ফ্রডে পড়বে না, তখন এটা বলে মিসরিপ্রেজেন্টেশনে পড়বে। কোথায় পড়বে? মিস রিপ্রেজেন্টেশনে পড়বে। তাহলে ফ্রড আর মিস রিপ্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য হলো, একটাতে হলো আপনার আরেকজনকে কি করার উদ্দেশ্য, ক্ষতি করার উদ্দেশ্য। আর মিস রিপ্রেজেন্টেশন হলো আপনি সঠিক তথ্যটা তুলে ধরেন না, অথবা আপনি এখানে কি করছেন, আলসেমি করছেন, অথবা আপনি এখানে এটা কি নেগলিজেন্সি করছেন, তাহলে এটা ফ্রড হবে না। কিন্তু ফ্রড হলে আপনি জেনে শুনে আরেকজনের ক্ষতি করার উদ্দেশ্যে করছেন, তাহলে সেটাকে বলবো ফ্রড। ক্লিয়ার স্যার? জি স্যার।
তাহলে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমাদেরকে অনেক কি হইতে হবে, সতর্ক হইতে হবে। ভয়েডএবিলিটি অফ এগ্রিমেন্টস উইদাউট ফ্রি কনসেন্ট। এখন যদি ফ্রি কনসেন্ট না হয় তাহলে কি এগ্রিমেন্টটা সঠিক আছে স্যার? সঠিক তো নাই, সেটা ভয়েডেবল। না স্যার। ভয়েডেবল হইলে যার কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছে সে যদি বলে যে আমার এটা ফ্রি কনসেন্ট না হইলেও ঠিক আছে, আমি এগ্রিমেন্টটা মেনে নিলাম, তাহলে কি কিছু বলার আছে স্যার? না স্যার। তাহলে সেটা তাহলে ভয়েডেবল। ভয়েডেবলের মধ্যে কি হবে, অপশন আছে তার, সে চাইলে এটাকে বাতিল করতে পারে, রাইট? নাও করতে পারে, এটা তার অপশন। পাওয়ার টু সেট এসাইড কন্ট্রাক্ট ইনডিউসড বাই আনডিউ ইনফ্লুয়েন্স। যদি আনডিউ ইনফ্লুয়েন্সের কারণে কোনো কন্ট্রাক্ট হয় তাহলে আমরা সেটাকে কি বলি? ভয়েডেবল এগ্রিমেন্ট বলি না? ভয়েডেবল এগ্রিমেন্ট হইলে কোর্ট কি করতে পারে, বললো যে ঠিক আছে এই কন্ট্রাক্টটা ডিসাইড করে দেওয়া, মানে এটার আর কার্যকারিতা থাকবে না, এই এই কন্ট্রাক্টর কি করতে হবে না, পারফর্ম করতে হবে না। কোর্ট চাইলে এটা করতে পারে, কারণ এটা তো ভয়েডেবল। এখন যদি কোর্টে গেছেন, কোর্ট দেখলো যে না এটা এতে এটা যদি করে এটা আর জন্য ক্ষতি হবে, তাহলে কোর্ট বলে যে ঠিক আছে এটা ডিসাইড করে দিলাম, এইটার আর কি করা লাগবে না, এটার আর কার্যকারিতা থাকবে না। এগ্রিমেন্ট ভয়েড, এগ্রিমেন্ট ভয়েড হোয়ার বোথ পার্টিজ আর আন্ডার মিস্টেক। ওই যে বললাম, এখানে একটা এক্সাম্পল দিচ্ছি সুন্দর, এখানে একটু নিচের দিকে মনে আছে থাকতে পারে, এই যে দেখা যাচ্ছে স্যার এক্সাম্পলটা, বি নাম্বারটা বলছে যে এ আর বি এর মধ্যে একটা এগ্রিমেন্ট হচ্ছে যে এ বি এর কাছে তার ঘোড়াটা বিক্রি করবে। হুম, তাদের সাথে দাম কি হয়েছে, কিন্তু দুইজনে কেউই জানে না যে বাড়িতে যে তার ঘোড়াটা অলরেডি মারা গেছে। তাহলে কি দুজনে কি যে ফ্যাক্ট নিয়ে তারা আলোচনা করছে, ফ্যাক্টটা মিস্টেক, রাইট? জি স্যার। মনে থাকবে স্যার, এখন বুঝতে সুবিধা হয়েছে? ওকে, ইফেক্ট অফ মিস্টেকস অ্যাজ টু ল। ওই যে এখন যদি মনে করেন আপনি মার্ডার করার পর আপনি যদি বলেন যে না আমি এই এটা যে মার্ডার করলে যে ফাঁসি হয় বা এটা যে অপরাধ এটা আমি জানতাম না, আইন না জানা এর মানে না যে আপনি অপরাধ করে পার পেয়ে যাবেন, তাই না? আইন আপনি জানেন, আইন সবার জন্য মুক্ত, এটা তো আর কোথাও লুকানো নাই, আইন এটা পাবলিশ, মানে আপনি জানেন বা না জানেন এটা আপনার ব্যাপার, কিন্তু আমি আইন এটা জানতাম না যে এটা অপরাধ, এই কারণে কন্ট্রাক্ট করছি, হবে না। যদি কোনো কন্ট্রাক্ট এরকম হয় যেটা কি আইন না জেনে করছেন, সেটার জন্য কি কন্ট্রাক্টটা কন্টিনিউ হবে বা বাতিল হবে, এরকম কোনো কিছু? যদি এটা এনফোর্সেবল বাই ল না হয় তাহলে এটা হবে না। তাহলে এটাতে সেক্ষেত্রে এই কন্ট্রাক্ট ইজ নট ভয়েডেবল, ইজ নট কি ভয়েডেবল। কি কারণে ভয়েডেবল না? বিকজ ইট ওয়াজ কজড বাই এ মিস্টেক অ্যাজ টু এনি ল enforced in Bangladesh, but a mistake as to law enforced in Bangladesh has the same effect as the mistake of fact। তার মানে মূল কথা হচ্ছে ওই উপরের কথা যে আপনি মিস্টেক করছেন ফ্যাক্টের কারণে, তাহলে সেক্ষেত্রে তো সেটা ভয়েডেবল ছিল, রাইট, কন্ট্রাক্টটা। এবং জি এখন স্যার। যে আপনি আইন না আইন জানি না বললে আপনি একটা কন্ট্রাক্ট করে বসে আছেন, তাহলে সেটাও কি, সেটাও ভয়েডেবল, ভয়েডেবল। নট ভয়েডেবল। তাহলে আইন জানি না এই জন্য আপনার শাস্তি হবে না, এরকম মনে করার কোনো কারণ নাই। কন্ট্রাক্ট কজড বাই মিস্টেক অফ ওয়ান পার্টি অ্যাজ টু অ্যানাদার পার্টি, মানে এক পার্টি বুঝতে ভুল করছে আর আরেক পার্টি সঠিক বুঝছে, এটার জন্য কি যে পার্টি বুঝতে ভুল করছে সে কি বলতে পারে যে কন্ট্রাক্টটা বাতিল? দুইজনে যদি মিস্টেক করতো তাহলে বাতিল, কিন্তু একজন মিস্টেক করছে, তো যে মিস্টেক করছে সেই কন্ট্রাক্টটাকে বাতিল বলতে পারবে না, নট ভয়েডেবল। ঠিক আছে স্যার? এগ্রিমেন্ট জি ইন স্যার। রিস্ট্রেন ফ্রম ম্যারেজ, এটা তো অলরেডি আলোচনা হয়েছে। তারপরে ট্রেড বিজনেস, এই যে বিজনেসের ব্যবসার ক্ষেত্রে বলছে যে ওই যেমন আমরা আগে আগে দেখছিলাম যে পার্টনারশিপে যে সেখানে ছিল যে কোনো পার্টনারকে এখান থেকে যাওয়ার পরে এই ধরনের সেম বিজনেস করা থেকে বিরত রাখার জন্য কোনো যদি এগ্রিমেন্ট হয়, তাহলে সেটা কি দেখতে হবে যে সেটা রিজনেবল কিনা। যদি রিজনেবল হয় তাহলে সেটা
ভ্যালিড। কিন্তু যদি রিজনেবল না হয় যে যে কন্ডিশনটা বা এই ব্যবসা থেকে বিরত রাখাটা সময়টা, তাহলে সেটা কি হবে? ভয়েড হবে। আইন করা, যেমন এই আইন, আপনি কাউকে যদি লিগেল প্রসিডিং করা থেকে বিরত রাখার জন্য এগ্রিমেন্ট করেন, তাহলে সেটা কি হবে? কোর্টে যাওয়া থেকে বিরত রাখার জন্য এগ্রিমেন্ট করেন, তাহলে সেটা ভয়েড হবে। তবে যদি এমন হয় যে ওইখানে বলা আছে যে কোর্টে যেতে পারবে না কিন্তু অরবিট্রেশনে যেতে পারবে, অরবিট্রেশন মানে কি? সালিশ, বিচার সালিশে যেতে পারবে, তাহলে সেটাকে আপনার ভয়েড বলা যাবে না, ব্যতিক্রম। দেখছেন, শুধুই অরবিট্রেশন শব্দটা মনে রাখতে হবে যে আপনাকে বলছে যে আপনি কোর্টে যেতে পারবেন না, যদি লেখা থাকে যে দুইজনের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে কিন্তু সেখানে বলা আছে যে আহ, কেউ কোর্টে যেতে পারবে না, তবে চাইলে অরবিট্রেশনে যেতে পারবে, তাহলে এই এগ্রিমেন্টটা কি ভয়েড না ভ্যালিড? আপনি তো ঠুস করে আনসার দিয়ে দিবেন ভয়েড, কারণ আপনি তো জানেন যে লিগেল প্রসিডিং না করতে পারলেই ভয়েড, এই জন্য পরীক্ষা তখন 0 পাবেন। ওই অরবিট্রেশনটা হচ্ছে ব্যতিক্রম। অরবিট্রেশনও এক ধরনের কি বিচার ব্যবস্থা, সালিশ বিচার ব্যবস্থা, তাই না? জি স্যার। অরবিট্রেশন আলাদা একটা আইন আছে। সো ওই কোশ্চেন ঠিক মতো না বুঝে হুট করে আনসার দিয়ে দেওয়া যাবে না। এগ্রিমেন্ট ভয়েড ফর আনসার্টেনটি, যদি এমন হয় যে আনসার্টেন কোনো কিছু নিয়ে আপনার এগ্রিমেন্ট হয়। এখন আপনাকে বলছে যে আমি আপনাকে 10 টন চাল দিব। কয় টন চাল দিব? 10 টন চাল দিব। এখন 10 টন যে চাল দিব, এটা কি স্পেসিফিক কোনো চালের কথা বলছি? না স্যার। তাহলে এরকম আনসার্টেন কিন্তু কিছু হইলে সেটা কি হবে? ভয়েড হবে। স্পেসিফিক হইতে হবে, সার্টেন হইতে হবে। আর এটা তো আমরা জানি, এই যে ওয়েজার আনলফুল, তাই না? ওয়েজার যদি আনলফুল হয়, ওয়েজারের সাথে রিলেটেড কোলাটেরাল যদি কোনো এগ্রিমেন্ট থাকে, ওয়েজার রিলেটেড যে এগ্রিমেন্ট তার সাথে রিলেটেড অন্য কোনো সংশ্লিষ্ট যদি কোনো এগ্রিমেন্ট থাকে, সেটাও কি হবে? আনলফুল। যেটা আইনের চোখে আনলফুল, যেটা হারাম, ওইটার সাথে রিলেটেড অন্য জিনিসও হারাম, তাই না? জি স্যার। যে ওইটা ওই গড়ায় পড়লে হালাল, অথবা এটা ওই যে হুজুরের গল্প আছে না, যে এরকম হুজুরের ছেলে ওই বলছে ডাব খাইলে কি গুনাহ মাফ, আর তুমি কি খাইছো? চুরি করে খাইছে ডাব। কই কি খাইছে? কয় ডাব। কই তাহলে গুনাহ মাফ। আর বলছে যে আরেকজন আসে, স্যার এটা তো এরকম ও খাই গাছ থেকে চুরি করে খাইছে। কি খাইছে? ঝুনা, ঝুনা নারকেল। ঝুনা মানে মস্ত বড় গুনাহ। তো এরকম হলে সমস্যা আছে, তাই না স্যার? স্যার জি স্যার। কোলাটেরাল মানে কি? কোলেটারাল মানে হচ্ছে অতিরিক্ত কোনো একটার সাথে আরেকটা সম্পর্ক। মনে করেন আপনি একটা লোন নিলেন, হ্যাঁ? তো লোন নেওয়ার সময় আপনার একটা মর্গেজ দিতেন, এটার সাথে রিলেটেড আপনি কি দিলেন? আর একটা সিকিউরিটি দেন না? হ্যাঁ, জি স্যার। স্যার পাওয়ার অফ অ্যাটর্নি। জামানত। না, জামানত, জামানত, সিকিউরিটি। হ্যাঁ, যেমন আপনার জমিটা সেখানে বন্ধক দিলেন, তো এই জমিটা কোলেটারাল হিসেবে দিলেন, তাই না? তো কোনো অজানিং এগ্রিমেন্টের মধ্যে যদি অন্য কোনো কিছু এটার সাথে কি থাকে, গ্যারান্টি হিসেবে কোনো সিকিউরিটি আপনি দেন, তাহলে সেটাও কি একটা ওয়াইজার এগ্রিমেন্টের সাথে যদি আপনি কোনো কিছু সিকিউরিটিও দেন, তাহলে যেই গ্যারান্টি বা সিকিউরিটি দিলেন সেটাও কি ভয়েড। ভয়েড। হুম। মূল কথা হলো মনে রাখতে হবে যে হারাম জিনিসের সাথে যদি ওই হালাল নিয়ে ঢুকাই দেন, তাহলে ওটা হারাম। মনে করেন আপনি সুদ নিলেন, নিয়ে এটা দিয়ে আবার দান সদকা করলেন, তাহলে কি আপনার হালাল হয়ে গেল? না স্যার। না স্যার। নো সুদ মানে কোনো মামলা হবে না। কিসের জন্য? ফর রিকভারি অফ মানি, কমিশন এক্সেট্রা ইন রেসপেক্ট অফ ভয়েড এগ্রিমেন্ট। এখন মনে করেন একটা ভয়েড এগ্রিমেন্ট হয়েছে, তো সেই ভয়েড এগ্রিমেন্টের এগেনস্টে আপনি বলছেন যে তোমার সাথে তো আমার একটা এগ্রিমেন্ট ছিল, তুমি আমাকে কমিশন দেওয়ার কথা, তুমি আমার কমিশন দেওয়া নাই, মামলা করে দিছে। কিন্তু এগ্রিমেন্টটাই তো ভয়েড, তাহলে আপনি কমিশন দিবেন? না স্যার, মামলা হবে না। মামলা হবে, কিন্তু কমিশন পাবে সে? মামলা করবে, মামলাটা তো বৈধ হবে না, রাইট? জি স্যার। আগে তো মনে করেন আগে তো আপনার মামার বাড়ি থাকতে হবে, তারপর না মামার বাড়ির আবদার করবেন, তাই না? জি স্যার। ব্যাপারটা হলো এরকম।
পেমেন্ট বাই গার্ডিয়ান, এক্সিকিউটর এক্সেট্রা। গার্ডিয়ান মানে মাইনরের গার্ডিয়ান, রাইট? আর জি অথবা স্যার। যিনি অসুস্থ, মনে করেন মাইনর ছাড়াও হইতে পারে, যেমন মনে করেন কেউ যদি অসুস্থ থাকে, একদম বিছনায় সব সময় পড়ে থাকে, তাহলে তার জন্য তো একটা গার্ডিয়ান লাগবে, রাইট? জি স্যার। আর এক্সিকিউটর কখন হয়? এক্সিকিউটর হলো মনে করে যে আহ, দেউলিয়া হয়ে গেল, তাহলে তার অ্যাসেট গুলা এক্সিকিউটর কি করে? রিকভারি করে, রাইট? জি স্যার। ইন রেসপেক্ট অফ ভয়েড এগ্রিমেন্ট নট টু অ্যালাউড ক্রেডিট। এখন মনে করেন গার্ডিয়ান, আপনি যদি ভয়েড এগ্রিমেন্ট হইলো, তাহলে এটার এগেনস্টে আপনার গার্ডিয়ান হিসেবে আপনি তার কাছ থেকে যে আমি এটা খরচ করছি, আমার এই পেমেন্টটা দাও, এটা করতে পারবেন? না স্যার। কারণ আপনার এগ্রিমেন্টটাই তো বৈধ না, আপনার এই চাকরি তো বৈধ না, আপনি বেতন দাবি করতে পারবেন? না স্যার। ওকে। কন্ট্রাক্ট রিকোয়ার্ড টু বি মেড ইন রাইটিং, এইটা মনে রাখতে হবে যে নিচের গুলার ক্ষেত্রে কন্ট্রাক্ট অবশ্যই অবশ্যই লিখিত হইতে হবে। কন্ট্রাক্ট মৌখিক হইতে পারে, লিখিত হইতে পারে, তাই না? এক্সপ্রেস হইতে পারে, ইমপ্লয়েড হইতে পারে, কিন্তু এখানে বলছে যে কন্ট্রাক্ট অবশ্যই অবশ্যই লিখিত হইতে হবে। কোন ক্ষেত্রে? এই পাঁচটা ক্ষেত্রে কন্ট্রাক্ট অবশ্যই লিখিত হইতে হবে। নাম্বার ওয়ান বলছে যে কন্ট্রাক্ট উইদাউট কনসিডারেশন ফর ন্যাচারাল লাভ, মানে কনসিডারেশন ছাড়া যদি ন্যাচারাল লাভের জন্য কোনো কন্ট্রাক্ট হয়, তাহলে সেটা লিখিত হইতে হবে। পেমেন্ট অফ টাইম বের, ওই যে বললাম যে এটার ডেপ্টের পেমেন্ট দেওয়ার টাইম চলে গেছে, তারপরে যদি পেমেন্ট দেয় তাহলে সেটা লিখিত হইতে হবে। মেমোরেন্ডাম, এই যে কোম্পানি যখন গঠন করে, তাহলে কোম্পানি মেমোরেন্ডাম আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন করে না স্যার? এটা কি জি মৌখিক হবে স্যার। না লিখিত হবে? লিখিত হবে। তারপর সেলস, সেলস যদি হয় সেটা রিটেন হইতে হবে। মর্গেজ, গিফট, লিজ, ইমুভেবল প্রপার্টি, এগুলো কি হবে? লিজ অফ ইমুভেবল প্রপার্টি। আপনি লিখিত। যদি কারো কাছ থেকে কোনো জায়গা জমি লিজ নেন, মেশিনারিজ লিজ নেন, তাহলে কি করতে হবে? সরি, মেশিনারিজ হবে না, ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল মানে কি? এটাকে মুভ করা যায় না, তাহলে যায় জায়গা না। হবে, জি স্যার। বিল্ডিং হবে, এসব হবে, তাই ইনফ্রাস্ট্রাকচার হবে। তাহলে এইসব জিনিসগুলা যদি আপনি লিজ নেন অথবা কাউকে গিফট করেন, তাহলে রিটার্ন হইতে হবে। মর্গেজ করেন, মর্গেজ কি, ওই যে আমরা অন্য সময় মর্গেজ করি না স্যার, এটা রিটার্ন হইতে হবে। সেলসটা কি হইতে হবে? রিটার্ন হইতে হবে। তারপর হচ্ছে কোনো ট্রাস্ট গঠন করলেন, তাহলে ট্রাস্টের একটা ট্রাস্টি ডিড থাকে না স্যার, তাহলে সেটা লিখিত হইতে হবে। ক্লিয়ার? তাহলে এই জি স্যার। পাঁচটা ক্ষেত্রে রিটার্ন কন্ট্রাক্ট হইতে হবে, পরীক্ষায় আসবে। ওকে। কোয়ান্তি তারপর বলছে, সাইকেল। সাউন্ড করছেন কে স্যার? মিস্টার আবু সাইদ, সরি স্যার। মিউট করে থাকেন আপনার তো, কথা বলতে মিউট করে থাকেন, যখন প্রয়োজন হবে তখন আপনি আনমিউট করবেন, সবাই ডিস্টার্ব করার দরকার থেকে। ডেফিনিশন, কন্টিনজেন্ট কন্ট্রাক্ট। কন্টিনজেন্ট মানে কি? কন্টিনজেন্ট মানে এটা সহজে মনে রাখার জন্য, সেটা হলো কন্টিনজেন্ট মানে হচ্ছে কোনো একটা ঘটনা যদি ঘটে বা না ঘটে, তাইলে তোমাকে এটা আমি দিই, তার মানে কি এটা হবে, যেটা কোনো নিশ্চিত নাই। যদি এরকম ঘটনা ঘটে, যেমন মনে করেন ইন্স্যুরেন্স কি হয়, আপনি একটা বিল্ডিং এর ইন্স্যুরেন্স নিলেন, যে এটা যদি আগুন লাগে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে? এই ক্ষতিপূরণটা দিবে। আর আগুন না লাগলে কি ক্ষতিপূরণ দিবে? না স্যার। দিবে না। তাহলে কোনো একটা ঘটনা ঘটা বা না ঘটার সাথে রিলেটেড, যদি এরকম এরকম ঘটে, তাহলে পাবে, নাহলে পাবে না। একটা জাহাজ যদি দেশের বাইরে গেছে, যদি জাহাজ এটা সহি সালামত ফিরত আসে, তাহলে পাবে না। আর যদি ফেরত না আসে বা কোনো ড্যামেজ হয় অথবা কোনো অ্যাক্সিডেন্টে ডুবে যায়, তাহলে সেটার জন্য ক্ষতিপূরণ পাবে। মূল কথা হচ্ছে এগুলো সব রিলেটেড টু কি? ইন্স্যুরেন্স। কি স্যার? ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে যে যেই ঘটনাটা ঘটতে পারে, নাও ঘটতে পারে, কিন্তু যদি এরকম কোনো ঘটনা ঘটে, যদি আপনাকে বলে যে যদি তোমার হাজবেন্ড মারা যায়, তাহলে আমি তোমাকে এই বাড়িটা লিখে দিব, তাহলে এটা কন্টিনজেন্ট। কারণ হাজবেন্ড মারা যাওয়ার সাথে রিলেটেড, হাজবেন্ড যতদিন না মারা যাবে ততদিন পর্যন্ত কি বাড়িটা লিখে দিতে হবে? না স্যার। না স্যার। এখন যদি বলে যে আমার জীবদ্দশায়, কি আমার জীবদ্দশায় মানে আমি জীবিত থাকা অবস্থায় যদি তোমার হাজবেন্ড মারা যায়, তাহলে আমি তোমাকে একটা বাড়ি লিখে দিব। এখন আমি যদি বেঁচে থাকি, তার আগে যদি তার আমি মরার আগে যদি তার হাজবেন্ড মারা না যায়, তাহলে কি বাড়ি আর দেওয়া হবে? আমি মরে গেছি, এরপর তার হাজবেন্ড মারা গেছে, তাহলে তো তার বাড়ি পাবে কোথেকে? আমার জীবদ্দশা তো আর হয় নাই, জীবিত তো আমি নাই, আছি। কন্টিনজেন্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটা না ঘটার সাথে রিলেটেড। এই যে মেরির কথা বলছো, যে যদি তুমি
অমুককে বিয়ে করো তাহলে তোমাকে আমি এটা গিফট করবো, এই করবো, সেই করবো, এটা দিব, সেটা দিব। এখন দেখা গেলো যে যাকে বিয়ে করার কথা বলছে সে নিজেই মরে গেছে, অথবা যার বিয়ের কথা বলছে সে নিজেই মারা গেছে, অথবা আরেকজনকে বিয়ে করে ফেলছে। তাহলে কোনোভাবেই কি আর বিয়ে করা সম্ভব? তাহলে তখন এটা ইম্পসিবল হয়ে গেছে। তখন এটা কি হয়ে গেছে স্যার? ইম্পসিবল। যদি এটা ইম্পসিবল হয়ে যায় তখন এটা ভয়েড হয়ে যায়, তাই না স্যার? জি স্যার। তাহলে দেখেন লজিক দিয়ে পড়লে লেখাপড়া কত সহজ। আর সবচেয়ে কঠিন পড়াশোনা হলো ল, কারণ ল এর মধ্যে কোনো কি নাই, কেমিস্ট্রি নাই, কোনো রসকস নাই। এই ল পড়তে পড়তে মানুষ বিরক্ত হয়ে যায়। আর এই ল আমার ঘাড়ের উপর এসে পড়ছে। স্যার আপনি ভালো, স্যার মার্শাল আমি ল ভালো নিয়েই পড়াতে পারেন। পড়তেছি। হুম। স্যার আমি ল নিয়েই পড়তেছি, এলএলবি করতেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। অসুবিধা নাই, আপনার কাছ থেকে হেল্প নিতে হবে। আমিও সামনে ইনশাল্লাহ এলএলবি পরীক্ষা দিব। ইনশাল্লাহ স্যার। ওকে। তো মূল কথা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি অপছন্দ থাকবে সেই জিনিসটা পছন্দের মতো করে, ভালো লাগার মতো করে পড়লে তখন সেটা আমি পাশ করতে পারবো, ভালো করতে হবে। কিন্তু যদি ওইটাকে ওরকম বিরক্তির সহিত পড়াশোনা করি, ওইটা আর ভালো হবে না, তাই না স্যার? জি স্যার। জি স্যার। When জি contracts স্যার। become void, which are contingent on happening of specified event within fixed time। ওই যে এখন যদি মনে করেন একটা এগ্রিমেন্ট এরকম হলো যে 6 মাসের মধ্যে যদি এই জাহাজ বাইরে যে গেছে ট্রিপ নিয়ে সেখান থেকে ফেরত না আসে, তাহলে এটার ক্ষতিপূরণ বাবদ এত টাকা দিব। তাহলে এখানে কি হলো, একটা ঘটনা ঘটছে যে এটা ফেরত আসার ঘটনা, রাইট? আরেকটা হচ্ছে যে একটা সময় বলে দিছে 6 মাস। তাহলে দুইটা জিনিস, জাস্ট একটা কন্ডিশন বাড়ছে। তো এটা যখন 6 মাস পার হয়ে গেল, তাহলে কি জাহাজ সহি সালামত চলে আসলো, তাহলে কি আর তাকে এটা দিতে হবে স্যার? না স্যার। সিম্পল। এগুলো জাস্ট লজিক দিয়ে পড়লে অনেক সহজ। ইম্পসিবল ইভেন্ট, এটা শব্দ শুনেই তো বুঝে গেছি কি হবে এটা। অসম্ভব। বাদ বাদ কি, বাতিল। অসম্ভব ঘটনা হইলে ওই এলাকায় যাওয়া যাবে না, কিন্তু কঠিন, অনেক কঠিন, সেটা ভ্যালিড। এটা এত কঠিন যে অনেক বেশি কঠিন, তারপর এটা কি হবে, ভ্যালিড। কিন্তু যদি এমন হয় ভ্যালিড যে, হবে। কিন্তু যদি এমন হয় যে এটা কি অসম্ভব, অসম্ভব। তাহলে সেটা। ভয়েডেবল হবে। এখন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার কথা ছিল, আপনার মেয়েই মারা গেছে, তাহলে কি এটা সম্ভব স্যার? না স্যার। মানে আপনাকে যদি বলা যায় এই স্ট্রেট লাইন দুইটা সমান্তরাল দুইটা স্ট্রেট লাইন আছে, এটাকে তুমি কি করবা, এক জায়গায় মিলাই দিবা, সম্ভব? স্ট্রেট লাইন যদি পাশাপাশি থাকে আর এটা এক জায়গায় মিললে, তাহলে তার স্ট্রেট থাকতো, তখন তো বাঁকা হইতে হবে নাকি? জি স্যার। তাহলে এটা পসিবল নাকি ইম্পসিবল? ইম্পসিবল। পসিবল, কিন্তু এটা স্ট্রেট লাইন থাকলো না, এই তো। জি স্যার। আনএনফোর্সেবল বাই ল, ল এর দ্বারা যদি এনফোর্সেবল না হয় তাহলে এটা কি হবে? ভয়েডেবল কন্ট্রাক্ট। আবার যেসব এগ্রিমেন্টের ক্ষেত্রে বলা আছে যে, আইনের ক্ষেত্রে বলা আছে যে লিখিতভাবে কি লাগবে, যেমন মনে করেন আপনার একটা মর্গেজ হয়েছে, এটা যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে কি এনফোর্সেবল বাই ল হবে স্যার? না স্যার। আবার যদি এমন হয় যে ওই এগ্রিমেন্টটার জন্য, যেমন মনে করেন পার্টনারশিপ ডিড, হ্যাঁ, এইটার যেই, অথবা বাড়ি ভাড়ার ডিড করি না আমরা, পার্টনারশিপ ডিডের জন্য কত টাকার স্ট্যাম্পের মধ্যে পার্টনারশিপ ডিডটা করতে হয় মনে আছে স্যার? কেউ কি বলতে পারবেন? স্যার 2000 টাকার উপরে। 2000 টাকা, 2000 টাকা। আর যদি আমি ভাড়ার এগ্রিমেন্ট করি 300 টাকা, তাই না? এখন ওইটা হচ্ছে রিকোয়ার্ড, এটা স্ট্যাম্প অ্যাক্ট অনুযায়ী। এখন যদি আপনি সেটা ফলো না করেন, পার্টনারশিপ এগ্রিমেন্ট আপনি 300 টাকার স্ট্যাম্পে করছেন বা 150 টাকার স্ট্যাম্পে করছেন, তাহলে কি ওই এগ্রিমেন্টটা এনফোর্সেবল বাই ল হবে? না স্যার। হবে না। আর বলছে ইলিগাল এগ্রিমেন্ট, আপনি মার্ডার করা, রবারি করা, চিটিং করা, এগুলোর জন্য এগ্রিমেন্ট করছেন ভালো কাজের জন্য, তাহলে এটা কি হবে, ভ্যালিড হবে নাকি? ভয়েড।
আনভ্যালিডেবল স্যার। আচ্ছা, এই যে দেখেন কোয়াজি কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের মতো চলে আসছে না স্যার? জি স্যার। এই কোয়াজি কন্ট্রাক্ট অলরেডি বলছি যে এটা কি হইতে হবে, নেসেসারি হইতে হবে এবং এটার প্রাইসটা রিজনেবল হইতে হবে। তাহলে পড়ানো শেষ না শুরু? শেষ। শেষ। এত তাড়াতাড়ি পড়াইলে তো সব শেষ হয়ে যাবে। আপনারা তো ক্লাস শেষ হওয়ার আগে পাস করে ফেলবেন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। অব্লিগেশন অফ পার্টিজ টু কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্টের পার্টিদের অব্লিগেশন কি? এখন কটা বাজে? 10:30 বাজে। আজকে তো মনে হয় এখানে ক্লোজ করি নাকি? 11 থেকে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে। জি স্যার, এখানেই ক্লোজ করেন। স্যার এখানে জি ক্লোজ করেন। আচ্ছা, কিছু একটা বলতে বাজি চাইছিলেন। পড়তেছে ফটকা ফটকা। এই পটকা পটকা ফুটানো যাবে না এগুলা। যাক, এটা তার যাক যাক। সাইডে পড়তেছে তো আর কিছু বুঝতে পারতেছে না। এই একটু পরে দেখবেন যে বাচ্চারা আমারে, নর্মালি তো আমি 10টা 10:30টার মধ্যে ঘুমাই। এই বাচ্চা আজকে বলে রাখছে যে ছাদে যাবে। এখন দেখা গেলো যে আমি ঘুমাইলেও আমাকে টেনে ছাদে নিয়ে যাবে। এরা আতশবাজি দেখার জন্য নিয়ে যাবে আমাকে। আজকে স্যার এমনি অসুবিধা তো নাই, স্যার ঘুমাইতে পারবেন না স্যার। যেটা করতে হবে সবাইকে যার যার সেফটি মেনটেন করে আরেকজনের ক্ষতি হয় না বা ডিস্টারবেন্স হয় না এমন কাজ না করে চলতে হবে, তাই তো? জি স্যার। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা তাড়াতাড়ি পাস করেন। ইনশাআল্লাহ ঠিক স্যার, আছে, দোয়া রাখেন। ওকে জি, সবাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম স্যার। তন্নি দত্ত, আপনি কি 2 সাবজেক্ট না 3 সাবজেক্টে রেজিস্ট্রেশন করছেন? নাহিদ ভাই, তাহলে আমরা এড করে দিই তাই না ভাইয়া? নাহিদ ভাই ওই সেকেন্ড উইকের রেকর্ডিংটা দিছে, মানে মামুন ভাইয়ের সাথে কথা হ্যাঁ হয়েছে? হ্যাঁ, সেকেন্ড উইকে রেকর্ড তো 2 দিন আগে দিয়ে দিছে। ভাই মেল পাই নাই। ও আচ্ছা ওই আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি ড্রাইভে একটু দিয়ে রাখবো। আমি ড্রাইভে দিতে ভুলে গেছি, তো থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমি ড্রাইভে দিয়ে রাখবো। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। নাহিদ ভাই, এই যে জি রাজীব ভাইয়া। শাহ স্যারের ক্লাসগুলো তো পাইলাম না, ওই যে লাস্ট উইকের ওগুলো কি দেয় নাই? মানে হয়েছে কি, আইসিবি এটা নিয়ে আমরা আর কি সব গ্রুপ, সব মানে সেকশনের মানে ক্যাপ্টেন গুলা বা সিআর গুলাকে একসাথে করে একটা গ্রুপ ক্রিয়েট করছি। সবারই একে মানে এই সব সব গ্রুপে সেম করতেছে। কিছু কিছু স্যার গুলা আছে একটু তেরা, ওনাদের আর কি রেকর্ড করার কথা বললে রেকর্ড করে না সব ইয়েতে, মানে সেকশনে কিছু কিছু স্যার আছে। এবং কি কিছু কিছু রেকর্ড গুলা আইসিবি কালেক্ট করে না, কালেক্ট করে স্টুডেন্টকে দেয় না। এতে করে প্রত্যেকটা উইকের 3 থেকে 4টা ক্লাস মিসিং হয়ে যায়। এটা প্রত্যেকটা সেকশনে এটা হয়েছে। এবং সবাই এটা নিয়ে একটু রাগারাগি করতেছে এবং আইসিবি কে জানাইছে। তারা বলছে আমরা এটা নিব পরবর্তীতে একটা মানে নিবে কার্যকরী পদক্ষেপ নিয়ে, বাট কি নিবে আল্লাহ জানে, এরকম তো বলতেছে সবসময়। এটাই মানে এক্সাক্ট ওয়েতে সবগুলো ক্লাসের রেকর্ড পাওয়া যায় না, এটা একটা হ্যাঁ সমস্যা মানে আসলে। কেবল গা ছাড়া ওনাদের একটা হ্যাঁ কেমন যেন হ্যাঁ ওনাদের হ্যাঁ দায়িত্ব ঠিক মতো পালন করতেছে না। আমরা তো টাকা দিয়ে পড়াশোনা করতেছি সবাই তো। হ্যাঁ, এই সেইটাই ভিডিও গুলো দেখা গেছে থাকলে, পার উইকে ক্লাস হয় 8টা, রেকর্ড পাই 5টা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রত্যেকটা সেকশনে আমরা সব, এর জন্যই আমরা প্রত্যেকটা সেকশনে সবার সব শেয়ার গুলো না একসাথে একটা গ্রুপ ক্রিয়েট করছি যে সবার কি এরকম হয় কিনা। পরে দেখি সবার একই অবস্থা। আমাদের তো তাই কমই হয়, আমাদের ভিডিও ভালো পাইতেছি। ভাই ইসের নাহিদ ইসে ভাই, তো যারা ডেস্কটপে জয়েন করে অথবা ইসে এটা তো আমাদের ওবিএস দিয়ে দেখা গেলো রেকর্ডিং করা যায় কিন্তু এক্সট্রা ভাবে হ্যাঁ হ্যাঁ, ওই ওইটা পাশ থেকে স্ক্রিন দেখা রেকর্ড গেলো করা যায়, হ্যাঁ। অনেকে দেখা মানে গেলো আমাদের অফিসিয়ালি যদি দেয় তো ভালো, না হলে আমাদের পার্সোনালি অথবা দু একজন যদি রেকর্ডিং করা হয় এটা পরবর্তীতে ড্রাইভে দিয়ে দিলে আমাদের সবার সুবিধা হয়। এটা কি ভাইয়া মানে ডেস্কটপে স্ক্রিন রেকর্ডিং করলে হয়? আপনি হ্যাঁ শিওর? হ্যাঁ হয়, আমি স্ক্রিন আজকে রেকর্ড, ক্লাসটা স্ক্রিন রেকর্ড না অ্যাকাউন্টিং ভাই? এর আমি হ্যাঁ ওবিএস দিয়ে করা যায়। আমি আজকে অ্যাকাউন্টিংটা করেছি, এখন দেখি চেক দিব দেখি কেমন কি দিতে দেখেন আসছে। ভয়েস পাইছে কিনা, মেবি ভয়েস পাওয়ার কথা না। ভয়েসটা যদি না পান তাহলে ভয়েস, আমাদেরকে কাইন্ডলি জানাবেন। হ্যাঁ ভয়েস পেয়েছি, আমি আরেকদিন দিয়েছিলাম, শুধু স্ক্রিন রেকর্ডিং হয় নাই কিন্তু ভয়েসটা আসছিল। আজকে স্ক্রিন রেকর্ডিং প্লাস ভয়েস দুইটাই দিয়েছিলাম, এখন দেখেন তো দেখি এটা চেক হয় দিয়ে নাকি। দেখবো। যদি এটা হয় তাহলে আমরা এই পদক্ষেপ গুলো অন্তত আমরা শেয়ার গুলো সবাইকে দায়িত্ব দিয়ে দিব, সবাই যেন নাহিদ আমরা ভাই, রেকর্ডিং গুলো করে ফেলি। তবে যে এটা নাহিদ ভাই, যায় একটু সমস্যা হ্যাঁ হবে না। ভাইয়া বলেন। ভাইয়া আর আমি ভাই আগের আমাদের ক্লাস, কিন্তু হ্যাঁ ভাই নাহিদ ভাই বলেন। আমি আগে একটা ক্লাস জয়েন করি নাই, সবগুলো মিস করছি আর কি। এখন কি করা যায় ভাইয়া? শুনে না, আমি যতটুকুন বলি কি, আগে
মানে যে ক্লাসগুলো আপনি মিস করছেন ওইগুলা বেশিরভাগ স্যারের, যেমন ট্যাক্সেশন ওইটা ছিল ই স্যারের, ওই যে কি বলে ভৌমিক স্যারের, ওনার ক্লাসগুলো খুব মানে ভালো ছিল। মানে সবগুলো আর কি সবাই বুঝবে, বোঝানোর মতো করে কি পড়ায়, বাট ওই ক্লাসগুলো স্যারের রেকর্ড করে নাই। সো আপনি যেগুলা মিস করছেন, আর খুব একটা যে মিস করবেন তা না, আর রেকর্ড গুলো তো বেশিরভাগ পেয়ে গেছেন, 7 থেকে 8টা রেকর্ড মনে হয় পেয়ে যাবেন। আর হয়তো বা 2-4টা মিসিং করতে পারেন, ওটা শুরুর দিকে অনেকগুলো আছে, ওই শুরুর গুলো খুব একটা মানে আপনার ই না, ওগুলো হয়তো মানে প্রাইমারি ডিসকাশন গুলো করছে তো। সো খুব একটা যে আপনি মিসিং করবেন তা না। আপনি এখন থেকে ক্লাসগুলো করলে আপনি খুব একটা মানে ঘাটতি পড়বে না আপনার, আমি মনে করি। আর কিছু কিছু ক্লাস তো রেকর্ড আছেই। আচ্ছা রেকর্ড কার কাছে পাওয়া যাবে? রেকর্ডটা আপনার ড্রাইভের লিঙ্ক জানেন বা পাইছেন? জি জি ভাই। ড্রাইভ, একটা ড্রাইভ আমাদের ক্রিয়েট করা আছে সেকশন ডির জন্য, ওটা লিঙ্ক পেয়েছেন? ওটা না দেখেন, না না না। আমাদের আমাদের গ্রুপের মধ্যে পিন করা আছে, একদম শুরুতে পিন করা, দেখেন একটু কালে খেয়াল করলে বুঝতে পারবে, পেয়ে যাবেন। গ্রুপ বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ যে মেন একটা গ্রুপ আছে না সেকশন ডির, মানে মেন গ্রুপটা, যে ওই গ্রুপে দেখবেন একটা উপরে পিন করা একটা মেসেজ আছে ড্রাইভের লিঙ্ক, ওটার মধ্যে গেলে আপনারা পেয়ে যাবেন। আর যদিও আমি সেকেন্ড ইয়ার এটা ভাই নিয়ে একটু আপনার নাম্বারটা পিডি, দেন তো, আমি একটু হোয়াটসঅ্যাপে নক দিচ্ছি ভাইয়া। আমার নাম্বারটা জি ভাই একটু নাম্বারটা বলো। 013 013, যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার 13, হ্যাঁ হ্যাঁ এটাই, ওয়ান 013। 313। দুইবার 13 দিছেন? 013 তারপর 13 তারপর হ্যাঁ হ্যাঁ, আবার 24 24 24 24 74। 74। আচ্ছা ভাই, ক্লাস না করলে, ক্লাসে অ্যাটেন্ড না থাকলে কি কোনো সমস্যা হয় যে পার্টিসিপেটের ক্ষেত্রে এটা আমি এক্সামিনেশনে? সঠিক জানি না, আমিও তো যেহেতু আপনাদের মতো প্রায় নতুন, এর কারণে যারা বিগত বেসিক ক্লাস করছে তারা হয়তো এটা বলতে পারবে, এটা মানে পরীক্ষা দিতে সমস্যা করে কিনা কোনো, পরীক্ষা দেওয়ার সময়। 80% আচ্ছা ভাই, আমি আপনি আপনাকে প্রেজেন্ট হোয়াটসঅ্যাপ নক দিচ্ছি ভাই। আর নাহিদ ভাই, আমাদের এই যে ট্যাক্সেশন ক্লাসের ভৌমিক স্যারের সর্বশেষ যেটা হয়েছিল ওইটা কি ডকুমেন্ট দিয়েছে সবকিছু? ডকুমেন্ট মেবি দেওয়া হয় নাই, বাট আমাদের ভিডিও গুলা স্যারের কাছে একজন বলছিলাম, বা আমাদের কোনো একটা স্যার বলছিল, বাট স্যার একটা ধমক দিছিল যে আহ, ওটা তোমাদের আইসিবি দিবে। বাট স্যার কেন বুঝো না এটা বুঝি না, যে এগুলা রেকর্ড হচ্ছে না, আমরা কি কিছুই বুঝি না? বুঝি তো, আসলে তো রেকর্ড হচ্ছে না, রেকর্ড হলে রেকর্ড লেখা দেখাবে। কিন্তু স্যারকে এটা বলতে গেছে একজন, তাকে মানে আর কি একটু অন্যরকম ভাবে, যে এটা তোমাদের মাথা ব্যথা কেন, তোমরা ক্লাস কেন করো না, তোমরা কি সব মানে ক্লাস রেখে রেখে ঘুমাইবা খাইবা দাইবা, পরে ক্লাসের ভিডিও দেখবা, এইভাবে হবে? ক্লাসে মনোযোগ দাও, সেটা মানে এক কথার জন্য 10 কথা শোনায়। কিন্তু এটা উনি বুঝে না যে অনেকেই তো ক্লাসগুলো করতে পারে না, সবার তো এই মানে নাইট টাইমটা সবার তো ফ্রি থাকে না। আমরা যেহেতু স্টুডেন্ট আমরা ফ্রি থাকি, কিন্তু অনেকেই তো হ্যাঁ সেইটাই, চাকরিজীবী, টাইম মেনটেন জব করা তো হোল্ডার। সবার জন্য সমান তার হ্যালো, থেকে বড় বিষয় শোনা 3 ঘন্টার যাচ্ছে? ক্লাস হয়, হ্যালো। অনেক সময় হ্যাঁ ঝামেলা হ্যাঁ হয়। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে আপনারা বললেন যে ক্লাস না করলে সমস্যা হয় কিনা, আমি গতবার করেছিলাম। ক্লাস না করলে আপনার অ্যাটেন্ডেন্সটা এটা সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হয়। তো সফটওয়্যারের মাধ্যমে নেওয়ার মাধ্যমে আপনার অ্যাটেন্ডেন্স ডাকাও লাগে না, কিছুই করা লাগে না। আপনি কখন ক্লাসে ঢুকতেছেন, কয়টা বাজে বের হচ্ছেন, একবার ঢুকেছে আবার বের হয়ে যাচ্ছেন, এটাও আর কি সফটওয়্যারের মাধ্যমে রেকর্ডটা হয়ে যায়। তো আপনাকে হচ্ছে পরীক্ষার ঠিক 15 বা 20 দিন আগে একটা সার্টিফিকেট দিবে, অ্যান্ড সেখানে আপনার বলা থাকবে যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য কি অনুমতি পাচ্ছেন কি পাচ্ছেন না। 80%-এর নিচে যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে পরীক্ষা দিতে দিবে না। 80% আর কত জানো, 85 এরকম থাকলে, এটা নিচে থাকলে আর কি এক্সাম দিতে দিবে না। অ্যান্ড এটা সফটওয়্যারের মাধ্যমে হয় বলে তারা স্যাররা আর কি রোল কম করে না বা অ্যাটেন্ডেন্স ডাকে না। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই যার প্রশ্ন ছিল ভাই, এটা তো আপনি জেনে গেছেন এবং কি আমরা জেনে গেছি, আপনাকে থ্যাংক ইউ ভাই অনেক। প্লেজার ভাইয়া। আচ্ছা মিঠুন ভাইয়া, তাহলে ইন দ্যাট কেস ওই টোটাল ক্লাস আমাদের মনে হয় 8টা থাকে তাই না প্রতিটা পেপারে? এইটা ডিপেন্ড করে হচ্ছে এটা ডিপেন্ড, আপনার সিলেবাসের ওপর, প্লাস হচ্ছে ক্লাস শিডিউলের ওপর। এটা আসলে এর ওপর ডিপেন্ড করে না, মানে 8টাই যে হবে এরকম না। এটা আচ্ছা ডিপেন্ড করে হচ্ছে যেই স্যার হচ্ছে ক্লাসটা নিচ্ছে, সে যদি সিলেবাস শেষ করাইতে তার 14টা ক্লাস লাগে তাহলে তার 14টাই দিতে হবে। মানে মেন কথা সে যেন সিলেবাসটা কাভার করে দেয়। বুঝতে পারছি। ও, আচ্ছা আচ্ছা। তবে ভাই এটা কেন হয়, আমার একটু প্রশ্ন, সেটা হচ্ছে এটা এটা কেন হয় যে কিছু কিছু সাবজেক্ট গুলো আমরা 2টা উইক হয়ে গেল মাত্র একটা একটা ক্লাস পাইছি, যেমন ম্যানেজমেন্ট ইনফরমেশন, এটা মাত্র একটা ক্লাস পাইছি, তাহলে তার মানে কি এটা আমাদের কোনোভাবে মানে সিলেবাসটা শেষ হবে এইটা না পরীক্ষার আগে? না না, এটা হচ্ছে আপনাকে কি করবে জানেন, আর লাস্ট দিক দিয়ে দেখা যাবে যে এক সপ্তাহে 3টা ক্লাস পড়ে গেছে। লাস্টবার যখন আমি অ্যাসিউরেন্স করতেছিলাম দেখা গেছে যে আমার আপনার
একটা উইক যাবে যে আপনি কোনো ক্লাসই পান নাই, যে সাবজেক্ট আপনি এনরোল করছেন তার কোনো ক্লাসই পান নাই কোনো না কোনো কারণে। ঠিক এইটার সিলেবাসটা কভার করার জন্য আইসিএবি আবার কি করবে, আপনার যেই স্যার আর কি ক্লাস নেয় তাদের সাথে তো কন্ট্যাক্ট করা হয় যে আপনার সিলেবাস কত দূর আগাইছে, আপনার কোন দিন ক্লাস দিতে হবে। এই যে এগুলো কথা বলার মাধ্যমে দেন তারা শিডিউলটা ওইভাবে ক্রিয়েট করে। ও আচ্ছা, বুঝতে পারছি, তার মানে এটা হয়ে যাবে। যদিও আর ক্লাসগুলো এত ঘন ঘন কেন বুঝলাম না। কোনো মানে অফ নেই, মানে ফ্রাইডেটাও দুইটা ক্লাস দেয়, ফ্রাইডে একটু মানুষকে বিশ্রাম নেবে, সেদিন আর দুইটা ক্লাস দিয়ে দেয়, কেন করে বুঝি না। আর একটা ক্লাস বাই চান্স যদি এরকম হয়, সবার তো পার্সোনাল একটু ইস্যু থাকে, এর কারণে বাই চান্স একটা ক্লাস মিসিং হয়ে গেলে অনেকগুলো পড়ার লোড হয়, এবং ওইটার জন্য মানে সবাই আর কি ডিপ্রেশনে চলে যায় যে না আমার এতগুলা বাদ রয়েছে, পরে আর পরের পড়াশোনা কন্টিনিউ করা সম্ভব হবে না, যেমন এইটার আসলে ভিকটিম আমি। ভাই জি এখানে জি জি। হচ্ছে দেখা যায় কি, এখানে আইসিএবি যেহেতু একটা প্রফেশনাল জায়গা, তো এখানে মানে স্যারদেরকে আর কি বেশি গুরুত্ব দেওয়া হয় যারা ক্লাসটা নিবে। বাট আমাদের স্টুডেন্টরা যে ক্লাস করতে পারবে কি পারবে না এটার প্রতি গুরুত্বটা অতটা দেওয়া হয় না, আমি যতটুকু আর কি দেখলাম। হ্যাঁ, তো রাইট রাইট। ক্ষেত্রে হচ্ছে আপনার যেরকম হচ্ছে টিচারের কোনো ইমার্জেন্সি মিটিং পড়ে গেছে, দেখবেন যে হুট করে ক্লাস মানে ক্যান্সেল হয়ে গেছে, এটা আপনি জানতেও পারবেন না। আবার একদিন হুট করে মেইল পাবেন 2 থেকে 3 ঘন্টা আগে যে ক্লাস আজকে 7টা বাজে। তো মানে এটা হচ্ছে আর কি আইসিএবি সাথে আর কি ওই টিচারদের যোগাযোগ। তো এখানে স্টুডেন্টরা আর কি